নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ 14ই আগস্ট 2024 এবং আজকের দিনটা ভারতের ইতিহাসে একদিকে যেমন দুঃখজনক, আরেকদিকে আনন্দের। এই আনন্দের সঙ্গে দুঃখ মিশ্রিত রয়েছে, কারণ কালকে আগামীকাল 15th আগস্ট 77 বছর আগে ভারতবর্ষ এই 15ই আগস্টে স্বাধীন ভারত রূপে আত্মপ্রকাশ করেছিল এবং এই 14ই আগস্ট মিডনাইটে প্রথম ভারতের প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী রূপে জওয়াহরলাল নেহেরু তিনি কিন্তু সংবিধান সভায় একটি বক্তৃতা দিয়েছিলেন। এই উপলক্ষে আগামীকালের যে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অন দিস অকেশন ইগনু রিজিওনাল সেন্টার একটি আলোচনা চক্রের আয়োজন করেছেন, যার থিম হলো সকলের জন্য স্বাধীনতা, নস্টালজিয়া অফ বেঙ্গলস হিস্টোরিক অ্যাক্টিভিজম অ্যান্ড ফিউচার অফ বেঙ্গলস ইউথ টুডে। এই সকলের জন্য স্বাধীনতা এবং এই যে আলোচনা চক্র, এই আলোচনা চক্রে আমার সঙ্গে উপস্থিত আছেন ডক্টর ঈশানী দেব এবং এই প্রজন্মের দুজন ছাত্রী, ইগনোর তারা লার্নার। তারা ভারতবর্ষের স্বাধীনতাকে কী চোখে দেখছেন সে সম্পর্কে তারা কিছু আমাদের বলবে। আমি এই যে থিমটা সকলের জন্য স্বাধীনতা, অর্থাৎ উইদাউট ইন্ডিপেন্ডেন্স নোবডি ক্যান লিভ, এবং আমি এখানে একটা কবিতা বলতে চাই। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়, কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়, দিনেকে স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। তাহলে এর মধ্যে দিয়ে, এই ছত্রের মধ্যে দিয়ে কবি কি রিফ্লেক্ট করেছেন যে ইন্ডিপেন্ডেন্স ইজ সো ভ্যালুয়েবল ফর অল অফ আস। এমনকি কেবল হিউম্যান বিং নয়, একটা প্রাণীরও কিন্তু তার লিবার্টি দরকার, ফ্রিডম দরকার, যার জন্য খাঁচাতে পাখি পোষা কিন্তু সরকার এখন বন্ধ করে দিয়েছে। এরপরেরটা কি, নস্টালজিয়া অফ বেঙ্গলস হিস্টোরিক অ্যাক্টিভিজম। এই যে 15ই আগস্ট 1947 ভারত স্বাধীন হলো, আপনাদের মনে আছে সেই কবিতাটি, এই বাংলায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। তাহলে বেঙ্গল ওয়াজ দ্য হটবেড অফ রেভলিউশনারি অ্যাক্টিভিজম। এবং গোপালকৃষ্ণ গোখলে তিনি কি বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, বাংলা আজ যা চিন্তা করে ভারতের অন্যান্য অংশ তা পরে চিন্তা করে। এবং স্বাভাবিকভাবেই কেন বাংলাকে আমরা এত বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ এই বাংলায় তো বণিকের মানদণ্ড যে ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা রাজদণ্ড ধরেছিল আপনারা। এবং এই যে আলোচনা, এটা একটা নস্টালজিয়া আমাদের পক্ষে। এই যে আজকে একদিনে কিন্তু ভারতের স্বাধীনতা আসেনি, বহু বহু স্বাধীনতা সংগ্রামীর রক্তদানের বিনিময়ে এই স্বাধীনতা এসেছিল। এবং আবার আমি সেই কবির কথায়, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তাহলে চোখের জলে
এই কিন্তু এই স্বাধীনতার যারা বলিদান দিয়েছিল, কত বয়স ছিল ক্ষুদিরাম বসু, যার 11ই অগাস্টে যার ফাঁসি হয়েছিল, কত বয়স ছিল সেই সময়? যারা 13, 14, 15, 16 থেকে 18-র মধ্যে, কেন কেন তারা নিজেদের জীবন বলিদান দিয়েছিল? তারা যে বলিদান দিয়েছিল তার জন্য আমরা এই নিশ্চিন্তভাবে আমরা আজকে এনজয় করতে পারছি ইন্ডিপেন্ডেন্সটা। তারাও তো তাদের মায়ের আলালের দুলাল ছিল। তাহলে ওয়াই দে স্যাক্রিফাইস দেয়ার লাইভস? কেন? কিসের ইন্সপিরেশন? ওই যে বললাম, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। এই যে একটা কিছু করার, দেশ হচ্ছে তাদের কাছে মা। আপনারা যদি দেখেন যে ইয়োর মাদার ইজ সাফারিং আ লট, আপনারা কি তার জন্য ঝাঁপিয়ে পড়বেন না? এই যে হাজার হাজার, আজকে আমরা এই যে মিটিংটা করছি, আলোচনা চক্র, কালকে সারা দেশ জুড়ে কত স্বাধীনতার কত মিছিল হবে, কত মিটিং হবে, কিন্তু আপনারা যদি বর্ডারে যান, আপনারা যদি কার্গিলে যান, সেখানে দেখবেন তারা কিন্তু অতন্দ্র প্রহরায় রয়েছে। তারাও কিন্তু সেই সংগ্রামীদেরই একজন, যারা স্বাধীনতা পরবর্তী সময় দেশকে রক্ষা করে চলেছে শত্রুর হাত থেকে। যেমন স্বাধীনতার পূর্বে এই স্বাধীনতা সংগ্রামীরা, তারা তাদের মাকে, শৃঙ্খলিত মাকে, যে মা বেড়িতে আটকে ছিল, সেই বেড়িটাকে ভাঙার জন্য কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, তারা কারাগার তাদের কাছে তুচ্ছ, এবং সেই কারণেই তারা জীবন উৎসর্গ করেছিল। এবং এখানে একটা জিনিস, এই স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলতে হয়, তাহলে কিন্তু আমাদের আবার সেই ব্রিটিশের লিগ্যাসির কথাই বলতে হবে। ওয়েস্টার্ন এডুকেশন জবে থেকে এলো, সেই চার্টার অ্যাক্টে যখন ঊনবিংশ শতকের একেবারে প্রথম, ঊনবিংশ শতকের সূচনায় যখন চার্টার অ্যাক্টে যখন বলা হলো যে ওয়েস্টার্ন এডুকেশনের পেছনে একটা 1 লক্ষ টাকা স্পেন্ড করা হবে, তখন ওরিয়েন্টাল অ্যাংলিসিস্ট একটা কন্ট্রোভার্সি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ওয়েস্টার্ন এডুকেশন ইন্ট্রোডাকশন হয়েছিল এবং ইউনিভার্সিটিজ এস্টাবলিশড হয়েছিল। এই ওয়েস্টার্ন শিক্ষায় শিক্ষিত হয়েই কিন্তু আমাদের ভারতীয়রা, তাদের মধ্যে একটা ইনফিউশন অফ ন্যাশনালিজম হয়েছিল। কেন? কারণ এতদিন পর্যন্ত জানলাগুলো বন্ধ ছিল। যখন তারা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের কথা জানতে পারলো, যখন তারা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা জানতে পারলো, যখন তারা রুশো, ভলটেয়ার এদের সম্পর্কে এই দার্শনিকদের কথা পড়লো, তখনই কিন্তু তারা বুঝতে পারলো, আরে যদি ফরাসিরা যদি ফ্রান্সের লোকজন যদি পারে, ওয়াই নট, আমরা কেন পারবো না? ব্রিটিশ যতই শক্তিশালী হোক, ঠিক পারবো। এবং এই পণ করেছিল তারা। এবং এই ক্ষেত্রে আমাদের যারা লিটারেচার্সরা ছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ, তিনি দেখিয়ে দিয়েছেন মা কী ছিলেন আর কি হয়েছেন। এবং এই যে মায়ের যে রিক্ত দৈন্য দশা, আমাদের ভারতীয়দের যে স্বাধীনতা সংগ্রামী ছোট ছোট ছেলেদের, তাদের মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। এবং সেই কারণেই আমরা জানি যে ব্রিটিশ পুলিশ যখন বিভিন্ন জায়গায়, যখন আলিপুর বোমার কেস শুরু হলো, যখন মুরারি পুকুরে তারা বোমার কারখানা পেল, বোমার যে সমস্ত সিক্রেট সোসাইটিতে, তখন তারা কি পেয়েছিল? তারা গীতা পেয়েছিল এবং বিবেকানন্দের বাণী ও রচনাবলী। কারণ একটা কথা সব সময় আপনাদের মনে রাখতে হবে যে মরাল কনসাইন্স, এথিক্স, ভ্যালুজ, এটা যদি তাদের মধ্যে জাগ্রত না হতো, they could not be able to sacrifice their life.
এবং তারা কি হতো, তারা মেটেরিয়ালিস্টিক হতো, তারা কোনো কেরানির বাবু হতো, তারা সরকারের অধীনে না, তারা কোনো বাবুগিরি করতো, তারা পায়রা ওড়াতো, তারা ঘুড়ি ওড়াতো, যেটা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাবুদের কথা বলেছেন। কিন্তু তারা তো তা করেনি, তারাও তো অনেক বড় বড় পোস্ট হোল্ড করতে পারতেন। তো এই যে বিষয়গুলো, এগুলোই আমি তুলে ধরবো আমার আলোচনায়। এবং একটা কথা আমি বলতে চাই যে আপনারা যদি যারা ভারতের এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়েছেন, তারা দেখেছেন যে দুটো স্ট্রিম লাইন আছে। একটা হচ্ছে ন্যাশনালিস্টিক স্ট্রিম লাইন লেড বাই মোহনদাস করমচাঁদ গান্ধী, এবং তারও আগে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885। কিন্তু আরেকটা যে স্ট্রিম লাইন, সেটা হচ্ছে কিন্তু যেটাকে একসময় টেররিস্ট বলা হতো, টেররিস্ট অ্যাক্টিভিটি, কিন্তু হিস্টোরিয়ানরা এটাকে কি বলছে প্রপারলি, এক্সট্রিমিজম। এবং এই বেঙ্গল এক্সট্রিমিজমই কিন্তু প্রথম মহারাষ্ট্র আর পাঞ্জাবকে পথ দেখিয়েছিল। তাহলে প্রথম এই বাংলাতে, এই বাংলা, এই কলকাতায় কিন্তু ব্রিটিশের রাজধানী ছিল, যেটা 1911-তে দিল্লিতে চলে যায়। এই যে কেন ব্রিটিশের এত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এত বারবারন্ত হলো, সেই আপনারা যদি সেই মুঘল যে এম্পারার ফারুক শেয়ারের ফরমান অফ 1717 কথা যদি আপনারা জানেন, সেখানে তারা ডিউটি ফ্রি ট্রেডের একটা লাইসেন্স দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, এবং সেটা অবাধে প্রাইভেট, দে স্টার্টেড, the East Indian officials started private trade in the under the banner of East India Company. তার ফলে নবাবদের সঙ্গে তাদের স্টার্টেড ক্ল্যাশ, এবং যার পরিণতি হলো এই আমাদের 1757-এর ব্যাটল অফ প্লাসি এবং মীর কাসিমের সময় ব্যাটল অফ বক্সার। দুটোতেই কিন্তু বেঙ্গলের নবাবরা হেরে গেলেন, এবং আলটিমেটলি দিওয়ানি ডাবল গভর্নমেন্ট এলো 1765-এ, এবং এরপর থেকে স্টার্টেড দ্য continuous consolidation and aggrandizement of East India Company। এই যে 1757, তারপরে 1857, এই 100টা বছরের মধ্যে কনস্ট্যান্ট সিভিল রেবেলিয়ন হয়েছে, পেজেন্ট রেবেলিয়ন হয়েছে, স্যান্থাল রেবেলিয়ন হয়েছে, একের পর এক রেবেলিয়ন। কেন রেবেলিয়নগুলো হয়েছে? বিকজ দে অপোজড দ্য ইকোনমিক এক্সপ্লয়টেশন অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এটার আলটিমেট আউটবার্স্ট আমরা কোথায় দেখলাম না, 1857-এর রিভোল্টের, যেটা গ্রেট রিভোল্ট, যেটাকে ভিডি সাভারকার তিনি বলেছেন যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। যদিও আরসি হিস্টোরিয়ান আরসি মজুমদার তিনি এটাকে জাস্ট সিপাই মিউটিনি বলেছিলেন। এবং এই যে মিউটিনি, এটাও কিন্তু হটবেড ছিল বেঙ্গল, এবং এই ব্যারাকপুরের, অনেকে বলেন এই ব্যারাকপুরের কেসটা হচ্ছে 1824-এ। হিস্ট্রি যেহেতু তার মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু ইন জেনারেল যে অ্যাকসেপ্টেড থিওরি, সেটা হচ্ছে এই ব্যারাকপুরের যে ক্যান্টনমেন্টে মঙ্গল পাণ্ডে তিনি প্রথম বিদ্রোহ করেন, এবং তাকেই ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের প্রথম শহীদ বলা হয়। এবং যদিও এটা ব্যর্থ হয়েছিল, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল, তার পিলারটাকে কিন্তু কিছুটা হলেও নড়ে গিয়েছিল, যার ফল কি হলো, কুইন্স প্রোক্লেমেশন অ্যান্ড the power of East India Company was lost forever, and the crown directly handed over the charge of India। এবং এই কুইন্স প্রোক্লেমেশনটা আমাদের ভারতবর্ষের ইতিহাস, এবং কুইন ভিক্টোরিয়া
became the queen of India। এবং এই যে 1857-এর পর থেকে না ভারতবর্ষের ইতিহাস র্যাপিডলি তার এগিয়ে যাচ্ছে। কারণ 1857-এ কিন্তু সেই ন্যাশনালিজমের ইনফিউশন হয়নি, কিন্তু তারপরে আমরা যখন ইন্ডিগো রিভোল্ট দেখছি তখন দীনবন্ধু মিত্রের সেই নীল দর্পণ, সেটাকে কিন্তু এই নীল বিদ্রোহকে কিন্তু মিডল ক্লাস সাপোর্ট করেছিল, এবং মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া যাকেই সাপোর্ট করবে তখন কিন্তু সেটার একটা অন্য মান্যতা পাবে। এবং এরপরই কী হলো, আস্তে আস্তে ধীরে ধীরে নানান পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস গ্রো করলো। রাজা রামমোহন রায় ছিলেন তার মধ্যে অগ্রগণ্য, এবং এই ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন একের পর এক হলো, এবং দ্যাট কালমিনেটেড ইন 1885। সেটা কি তৈরি হলো না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং বম্বের গোকুল দাস তেজপাল কলেজে তার ফার্স্ট মিটিং হলো, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রা শুরু, একটা ন্যাশনালিস্টিক একটা রাজনীতির যাত্রা শুরু। কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে লিডার্সরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে এলিট গ্রুপের ছিলেন, এবং সেই কারণে তারা কিন্তু সাধারণ মানুষের দুঃখ তারা বুঝতেন না, এবং তারা ভীষণভাবেই তারা কিন্তু ব্রিটিশার্সদেরকে সাপোর্ট করতেন। তার ফলে প্রেয়ার পলিসি অফ অ্যাপিল অ্যান্ড প্রেয়ার দে ফলো, সেটা কিন্তু পছন্দ করেনি এক্সট্রিমিস্ট গ্রুপ, এবং তার ফলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে দুটো ভাগ হয়ে গেল, একটা এক্সট্রিমিজম, একটা মডারেটিজম। এবং এই এক্সট্রিমিজম আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি পার্টিশন অফ বেঙ্গল 1905, যখন লর্ড কার্জন, তিনি অত্যন্ত অ্যাগ্রেসিভ, হি ওয়াজ দ্য ফলোয়ার অফ অ্যাগ্রেন্ডাইজমেন্ট অ্যান্ড হি ওয়ান্টেড টু ক্রাশ দ্য ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট অফ দ্য বেঙ্গলিজ। সেই জন্য হি ডিসাইডেড টু পার্টিশন অফ বেঙ্গল। কিন্তু এর এগেনস্টে একটা তীব্র আন্দোলন শুরু হয়ে গেল, এবং 16 অক্টোবর রবীন্দ্রনাথ টেগোর এটাকে রক্ষাবন্ধন দিবস হিসাবে পালন করলেন, এবং আলটিমেটলি চারিদিকে সারা বাংলা জুড়ে যে স্বদেশী অ্যান্ড বয়কট আন্দোলন শুরু হয়ে গেল। যদিও আমরা তাহলে এই যে বেঙ্গল, এই বেঙ্গলটা তাহলে বারবার কি করে প্রমিনেন্সে আসছে, কারণ এই বেঙ্গলকে কেন্দ্র করেই কিন্তু ভারতের যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। হ্যাঁ, আমরা বলতে পারি যে কার্লিল অ্যাক্ট, এই কার্লিল অ্যাক্ট, তার যে দমন পীড়ন নীতি আলটিমেটলি এটাকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু এই পার্টিশন অফ বেঙ্গল, অ্যান্টি পার্টিশন মুভমেন্টের সময় কিন্তু ন্যাশনাল এডুকেশনাল যে পরিষদ সেটা তৈরি হয়েছিল, এবং তার যে হেড ছিলেন অরবিন্দ ঘোষ, এবং এই সময়ে কিন্তু যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল। এই সময় জামশেদজি টাটা স্টিল তৈরি করেছিলেন। এই যে বেঙ্গল কেমিক্যালের কথা এত শুনি, সেই সময় তৈরি হয়েছিল। যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে পাঞ্জাব এবং মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ল, এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 1905-এর পর বেঙ্গল জুড়ে একটা অ্যান্টি ব্রিটিশ একটা যেটা রেভলিউশন শুরু হয়ে গেল, এক্সট্রিমিজম শুরু হয়ে গেল, এবং এই কারণে বিভিন্ন সিক্রেট সোসাইটি তৈরি হলো। তার মধ্যে যুগান্তর, অনুশীলন সমিতি বিশেষ উল্লেখযোগ্য। একে একে সেখানে কারা কোন কোন মার্টিয়ারের কথা পাচ্ছি, আমরা ক্ষুদিরাম বসুর কথা পাচ্ছি, আমরা প্রফুল্ল চাকির কথা পাচ্ছি, কানাইলালের কথা পাচ্ছি, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে আমরা বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার নাম পাচ্ছি, এবং ফেমাস
বুড়িবালামের যুদ্ধ। এই বুড়িবালামে সামান্য দু একজন ছেলেকে, বাচ্চা ছেলেকে হত্যা করার জন্য বিরাট পুলিশ দল সেখানে উপস্থিত হয়েছিল। এবং অরবিন্দ ঘোষ, যদিও তিনি আলিপুর বম কেসের পরে তিনি পন্ডিচেরিতে চলে গিয়ে তিনি রিভলিউশনারির জীবন ত্যাগ করেছিলেন এবং ঋষি অরবিন্দ নামে পরিচিত হন। যাই হোক, এই প্রথম বিশ্বযুদ্ধের সময় কিছুটা হলেও এই ফ্রিডম স্ট্রাগল, যেটা এক্সট্রিমিজমটা কিছুটা হলেও একটুখানি মন্দা হয়েছিল। এবং এই যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেই সময় 1915-এ মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু ফিরে এলেন ভারতবর্ষে এবং যে স্লোগান তিনি দিলেন কি অহিংসা এবং সত্যাগ্রহ। এবং এর পরবর্তী যে ইতিহাস সেটাকে হিস্টোরিয়ানরা কি বলেন, গান্ধিয়ান মুভমেন্ট, গান্ধিয়ান এপিসোড। এবং একের পর এক তিনি যে সত্যাগ্রহগুলো করেছেন তার মধ্যে চম্পারণ, খেড়া, আমেদাবাদ, রাওলাট এবং খিলাফত মুভমেন্টেও তিনি কিন্তু সাপোর্ট করেছিলেন ইন অর্ডার টু ব্রিজ দ্য গালফ বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস। এবং তারপরে নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্ট এবং আলটিমেটলি 1942-র যে মুভমেন্ট। ইন বিটুইন যখন নন কোঅপারেশন মুভমেন্টকে যখন সাসপেন্ড করা হলো সেই সময় আবার এক্সট্রিমিজম গ্রো করলো। এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে সূর্য সেন বা মাস্টারদা তিনি একটা বিরাট একটা গ্রুপ তৈরি করলেন এবং কি প্রজেক্ট নিলেন যে অস্ত্রাগারকে লুণ্ঠন করতে হবে। এর আগে বাঘা যতীন তিনি রডা কোম্পানি থেকে নানান অস্ত্রশস্ত্র আনিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি সফল হননি। কিন্তু সূর্য সেন, বিপ্লবী সূর্য সেন কিন্তু অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন এবং তার যে অ্যাসোসিয়েট প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি ইউরোপিয়ান ক্লাব তিনি অ্যাটাক করেছিলেন। কাজেই তারা প্রত্যেকেই মার্টিয়ার্স। 1934-এ সূর্য সেনের ফাঁসি হয়ে গেল। এবং মজার কথা হচ্ছে যে 12ই জানুয়ারি আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে পালন করি, সেই 12ই জানুয়ারি কিন্তু সূর্য সেনের ফাঁসি হয়েছিল। এবং তার দেহটাকে শোনা যায় টুকরো করে সেটাকে নাকি সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ ভাবতে পারছেন যে কত বলিদান, কত সো মাচ স্যাক্রিফাইসেস ওয়্যার দেয়ার। তারা কি মিজারেবল লাইফ, কিন্তু এটাকে তারা মিজারি মনে করেননি। তাদের গোল কি ছিল? টু ফ্রি দ্য মাদারল্যান্ড ফ্রম দ্য বন্ডেজ অফ ব্রিটিশ। আর ওদিকে তারপরেই আমরা দেখলাম যে অলিন্দ যুদ্ধ, রাইটার্স বিল্ডিং, ফেমাস রাইটার্স বিল্ডিংয়ে কারা ছিলেন? বিপ্লবী, বিনয়, বাদল, দীনেশ। এই যে আজকাল দেখেন বাসের গায়ে লেখা থাকে বিবিজি বাগ, কজন আপনাদের মনে হয় যে এই বিবিজি বাগ কথাটা পেছনে 3জন যুবকের আত্মত্যাগের কাহিনী জড়িয়ে আছে? বলুন তো। কাজেই এই ইতিহাস আপনাদের জানতে হবে। আমরা সবাই ভারতীয়, আমাদের এই লিগ্যাসিকে যদি আমরা না মনে রাখি তাহলে আমরা কিন্তু তারা যে মূল্য তারা দিয়েছেন আমরা কিন্তু তাদেরকে অবমাননা করব। যাই হোক, এইবারে যখন 1939-এ যখন শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমাদের দেশের বাংলার আরেক বীর সন্তান সুভাষচন্দ্র বোস, তার কথা অবশ্যই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। কারণ তিনি নেতাজি নামে তিনি বিখ্যাত এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি কি বলেছিলেন, চলো দিল্লি চলো। অর্থাৎ এদিকে এখানে যখন গান্ধীজি যখন ভেতর থেকে যখন তিনি মুভমেন্ট করছেন, তখন সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন বাইরের সাহায্য নিয়ে তিনি দেশকে মুক্ত করবেন। সেই জন্য ইন্টারনমেন্ট থেকে পালিয়ে গিয়ে অনেক কষ্ট সহ্য করে আফগানিস্তানের পথ ধরে
তিনি রাশিয়ার ভেতর দিয়ে আলটিমেটলি কিন্তু তিনি জার্মানিতে পৌঁছেছিলেন যাতে হিটলারের থেকে সাহায্য পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত হিটলার সেভাবে সাহায্য করেননি। তখন সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ভাবতে পারেন, সমানে বোমারও বিমান ঘুরছে, যে কোনো এনি টাইম দে স্টার্টেড বম্বিং। তার মধ্যে দিয়ে সাবমেরিনে করে তিনি সিঙ্গাপুর এলেন এবং রাসবিহারী বোস, ক্যাপ্টেন মোহন সিং, তাঁরা কি তৈরি করেছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং সেইখানে যত প্রিজনার্স ছিল, যারা জাপানিদের হাতে ধরা পড়েছিল, ইন্ডিয়ান সোলজার্সরা, তাদেরকে নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। তারা নেতাজি বলে তাকে বরণ করে নিলেন এবং কোহিমা পর্যন্ত তিনি অগ্রসর হয়েছিলেন এবং সেখানে ন্যাশনাল ফ্ল্যাগকে তিনি পুঁতেছিলেন। কিন্তু যখন এই রকম পরিস্থিতি, তখন এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টুক আ নিউ টার্ন অ্যান্ড জাপানিরা কী হলো, দে হ্যাড টু সারেন্ডার, এবং ন্যাচারালি তারা আর হেল্প করতে পারলো না সুভাষচন্দ্রকে। তখন সুভাষচন্দ্র এবং ইমিডিয়েটলি তাকে বলা হলো যে তুমি এখান থেকে ছেড়ে অন্য কোথাও চলে যাও, শেল্টার। কিন্তু তারপরেই আমরা শুনলাম কি, যেটা আছে ইতিহাসে লেখা, যে একটা প্লেন ক্র্যাশে সুভাষ বোস, তিনি যখন রেঙ্গুনে যাচ্ছিলেন, তিনি অ্যাক্সিডেন্টে মারা যান। কিন্তু আজও কিন্তু সেটা রহস্যাবৃত। তাহলে এরপরে যে আজাদ হিন্দ ফৌজের মধ্যে আমরা কি দেখছি, রানী ঝাঁসি ব্রিগেড ছিল, অর্থাৎ, এবং তার মধ্যে একটা নন কমিউনাল যে মনোভাব ছিল, হিন্দু মুসলিম সবাইকে তিনি তার ফৌজে স্থান দিয়েছিলেন। এবং এই যে ঝাঁসি ব্রিগেড, এই ঝাঁসি ব্রিগেড করে তিনি মহিলাদের সম্মান, এই যে আমরা এখন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তাহলে সেই যুগেও কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা দেখেছি, যে কিছু কিছু, যদিও এখন অনেক বেশি। তারপরে কি হলো, তাদেরকে গ্রেপ্তার করলো ব্রিটিশ সরকার এবং তারপরেই শুরু হয়ে গেল আজাদ হিন্দ ফৌজের রেড ফোর্টে তাদের বিচার শুরু হলো। কিন্তু সারা ভারতবর্ষ তখন গর্জে উঠেছিল এবং জওয়াহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই, তেজ বাহাদুর, সাপ্রু সবাই কিন্তু এদের সাহায্যে দাঁড়িয়েছিল এবং সওয়াল করেছিল। আলটিমেটলি ব্রিটিশ সরকারকে কিন্তু পিছু হটতে হয়েছিল এবং এরই প্রতিবাদে শুরু হয়ে গেছিল রয়্যাল ইন্ডিয়ান নেভির যে বিদ্রোহ এবং তলোয়ার, যে বোম্বাইয়ের তলোয়ার জাহাজে ফার্স্ট বিদ্রোহ। ব্রিটিশ সরকার যখন দেখলেন যে আমাদের নিজেদের যে ফৌজ তারা বিদ্রোহ করছে, এবং নেতাজির যে বাইরে থেকে নেতাজি যে নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সরকারকে, আর.সি. মজুমদার বলেছেন যে নেতাজির যে অবদান সেটা ব্রিটিশ সরকার কিন্তু বুঝেছিল এবং প্রধানমন্ত্রী অ্যাটলি যখন এলেন, তিনি ডিসাইড করলেন যে আর আমাদের পক্ষে কিন্তু এই ভারতবর্ষে থাকা সম্ভব নয় এবং তিনি ঘোষণা করলেন যে 1948 এই সরকার ভারত থেকে চলে যাবে। কিন্তু তারপরে 48 নয়, 1947-এই এই ভারতবর্ষের 15ই আগস্টে ভারতবর্ষ স্বাধীন হিসাবে আত্মপ্রকাশ করল। যদিও সেটা একটু দুঃখজনক হয়েছিল, দ্বিখণ্ডিত ভারত হয়েছিল, কিন্তু তবুও দুঃখে সুখে আমরা সবাই আজকে সেই আগামীকাল, আজকের রাত থেকেই আমরা সেটাকে স্মরণ করব এবং এর পরবর্তী যে সময়, যে উদ্বাস্তুর ঢল নেমেছিল এবং সেই উদ্বাস্তুর সমস্যাকে মোকাবিলা করতে গিয়ে এবং তারপর ন্যাশনালিস্টিক ওয়েতে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু যে কিভাবে, দেশ তো স্বাধীন হয়ে গেল কিন্তু সেটা তো শিশু নেশন স্টেজ, তার হাউ টু, এখন যেটা সব থেকে বড় কোয়েশ্চেন ছিল, হাউ টু বিল্ড দ্য নেশন ইকোনমিক্যালি, পলিটিক্যালি, কালচারালি, সোশ্যালি। তার এগ্রিকালচার, তার ইন্ডাস্ট্রি, ইকোনমি না দাঁড় করালে তো হবে না। এবং সব থেকে
পররাষ্ট্রের দিক থেকে ভারতকে উন্নত করতে হবে, এগ্রিকালচারকে উন্নত করতে হবে, এডুকেশনের দিক থেকে ভারতকে উন্নত করতে হবে, তবেই তো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। যে স্বপ্ন কবিগুরু রবীন্দ্রনাথ দেখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। তা যে নেশন বিল্ডিংয়ের একটা বিরাট গুরু দায়িত্ব স্বাধীন ভারতের ছিল, সেই নেশন বিল্ডিংয়ের সম্পর্কে কিছু বলার জন্য আমি ম্যাডাম ঈশানী দেবকে রিকোয়েস্ট করব। ধন্যবাদ শাশ্বতী ম্যাডাম। নমস্কার, আমি একাডেমিক কাউন্সিলর ঈশানী দেব। আপনাদের সকলকে ইগনুর আঞ্চলিক কেন্দ্র থেকে স্বাগত এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য সকল শ্রোতাদের অগ্রিম শুভেচ্ছা। এবং আজকের দিনে পার্টিশন হরর রিমেমব্রেন্স ডেটা, যেখানে দেশ বিভাজনের জন্য বহু মানুষ ভুক্তভোগী হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার আলোচনাটা আজকে শুরু করছি। তো যেহেতু আমি একজন সোশ্যোলজিস্ট হিসাবে, একজন সমাজতাত্ত্বিক হিসাবে আমি যে আজকের যে আলোচনাটা করব সেটা ইজ ফ্রম দি পয়েন্ট অফ দি সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ, একটা সমাজতাত্ত্বিক একটা দৃষ্টিকোণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে ভারত এবং ভারতের স্বাধীনতা, আমরা যেটা যে সবসময় এটা চর্চা করছি ইন দি পলিটিক্যাল ডিসকোর্স, তো সেখানে আমাদের বুঝতে হবে ফ্রম দি সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ যে ভারত এই যে একজন এন্টিটিটা সেটা কি, হ্যাঁ, এবং সেটা কিভাবে টাইম অ্যান্ড এগেন হ্যাজ চেঞ্জড। আমরা যে প্রেজেন্ট ভারতটাকে দেখছি এবং আগে যে প্রাচীন যুগের ভারত এবং যে মধ্যযুগের ভারত এবং তার সাথে মানে ফলোড বাই দি ইম্পিরিয়ালিস্ট যে একটা শাসন ছিল ব্রিটিশদের, সেই জায়গায় দাঁড়িয়ে। তো যখন আমরা স্বাধীনতা নিয়ে যখন আমরা কথা বলি, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা আবেগ। আবেগ কিসের জন্য? আবেগ হচ্ছে আমরা যে একটা সমষ্টিগতভাবে যে আমরা যে একটা এক জাতি, এক ভাষার, যে একটা টেরিটরির মধ্যে থাকা যে কতগুলো মানুষ, সেটা একটা আবেগ। আর এছাড়াও যদি আমি ফ্রেঞ্চ সোশিওলজিস্ট এমিল দুরখেইমের কথায় যদি বলি যে এই যে আবেগ কনসেপ্টটা, এটা কিন্তু ফ্রম দ্য সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু একটা পদ্ধতিগতভাবে কিন্তু একটা ব্যাখ্যা করা খুব জরুরি, যে এই আবেগ জিনিসটা কোথা থেকে এলো এবং এই যে সমষ্টিগত দিক দিয়ে যে আমাদের যে একটা বলা যেতে পারে একটা সলিডারিটি, একটা সংহতি, সেটা কোথার থেকে আসে। তো উনি ওনার একটা পুস্তক, একটা বই, রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, উনি কিন্তু সেখানে বলেছেন, বারবার উনি শব্দটা ইউজ করেছেন, এই কালেকটিভ কথাটা, হ্যাঁ, কখনো ইন দ্য ফর্ম অফ কালেকটিভ রেপ্রেজেন্টেশন, কখনো ইন দ্য ফর্ম অফ কালেকটিভ ইমোশন, হ্যাঁ। তো এই কালেকটিভ জিনিসটা কি? কালেকটিভ জিনিসটা হচ্ছে যে একটা আমি এখানে একটু ছোটো করে পড়তে চাই, যে আ কন্ডিশন অফ এ গ্রুপ দ্যাট ইজ বিং রিপিটেড ইন ইন্ডিভিজুয়ালস ইন দ্য ফর্ম অফ এভরিডে প্র্যাকটিস। এবং সেটাতে কি থাকে? সেটাতে থাকে হচ্ছে যে একটা ট্রান্সমিশন অফ কালচার, ট্রান্সমিশন অফ এডুকেশন, ট্রান্সমিশন অফ বিলিভস, ফেথ অ্যান্ড প্র্যাকটিস। এবং সেটা তখনই সম্ভব হয় যখন এই যে আবেগগুলো একটা কনসলিডেট করা হয় ইন দ্য ফর্ম অফ অ্যান ইনস্টিটিউশন, এমন একটা বলা যেতে পারে একটা পরিসর বা স্পেস, যেখানে বিশেষ কিছু নিয়ম থাকবে, যেখানে বিশেষ কিছু একটা মানুষের মধ্যে একটা বলা যেতে পারে যে একটা সেই সচেতনতাটা থাকবে, সেই কালেকটিভ কনসিয়েন্স, যে সবাই মিলে একসাথে আমরা জিনিসটাকে পালন করব। তো সেইখানে দাঁড়িয়ে জিনিসটা হচ্ছে যে এই যে আবেগ কনসেপ্টটা আমাদের যে স্বাধীনতা নিয়ে, হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে ইজ গেটিং ট্রান্সলেটেড ইন দ্য ফর্ম অফ অ্যান ইনস্টিটিউশন। আর ফিউচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ অ্যান ইনস্টিটিউশনালাইজড স্টেট। তাহলে এইবার যদি আমি বলি যে শুধুই কি আমাদের কি আবেগটা কি একটা আদর্শগত দিক থেকে করছি, নাকি এছাড়াও আমাদের এটার সাথে জড়িয়ে আছে কিছু বিশেষ প্রশ্ন। ফর এক্সাম্পল, একটা বেসিক ডিগনিটি, যেটা হচ্ছে যে একটা মানুষের যে একটা ব্যক্তিগত একটা জায়গায় যে একটা সম্মানের, যে সম্মান অর্জন করার জায়গা, সেইটা একটা টিপিক্যাল ওয়ার্কিং কন্ডিশন, শ্রমের জায়গা, তারপরে বেঁচে থাকার জায়গা, বেঁচে থাকার লড়াই, এই যে জিনিসগুলো। তো এখানে দেখা যাচ্ছে
যে ব্যাপারটা কিন্তু শুধুই একটা আদর্শগত দিকের থেকেও যেটা সমান্তরালভাবে চলছে, যে অন ওয়ান সাইড ইট ইজ আইডিওলজিক্যাল, অন দি আদার সাইড ইট ইজ অলসো দি কোয়েশ্চেন অফ মেটেরিয়াল কন্ডিশন, যেখানে জড়িয়ে আছে একটা ক্ষমতার ব্যাপার, যেখানে জড়িয়ে আছে একটা বলা যেতে পারে একটা বৈষম্যের ব্যাপার। আর সেটা কিন্তু হয়েছিল যখন ব্রিটিশরা বা ইউরোপিয়ানসরা আস্তে আস্তে আমাদের দেশে যখন আসতে আরম্ভ করেছিল। সেখান থেকে কিন্তু দেখা দেয় যে প্রথমে বৈষম্য, তারপরে হচ্ছে অত্যাচার, এবং তার সাথে শুরু হয় একটা রেজিস্ট্যান্স বা লড়াই, এবং একটা যেটা বলা হচ্ছে যে একটা ডিগনিটির প্রশ্ন। তো সেইখানে দাঁড়িয়ে জওয়াহরলাল নেহরু আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি বলেছিলেন যে ট্রিস্ট উইথ ডেস্টিনিতে একটা কথা, যে সো অ্যাজ লং অ্যাজ দেয়ার আর টিয়ার্স অ্যান্ড সাফারিং, সো লেবার অ্যান্ড ওয়ার্ক উইল নট বি ওভার। তাহলে উনিও কিন্তু এই জায়গাটাতেই মানে ফোকাস বা এমফাসাইজ করছেন যে হ্যাঁ, একদিকে আমাদের যেমন আবেগটা থাকবে, যে ফ্রিডম ফাইটার্সদের প্রতি যে একটা শ্রদ্ধা, বা যারা ধরুন শহীদ হয়েছে তাদের প্রতি যে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা, কিন্তু সাথে সাথে কিন্তু এটাও চলবে এই যে সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দিয়ে একটা পদ্ধতিগতভাবে একটা সমাজকে একটা ব্যাখ্যা করা, সমাজকে তুলে ধরা এবং একটা দেশকে গড়ে তোলা। সেখানে কিন্তু উনিও বলেছেন দি লেবার অ্যান্ড ওয়ার্ক উইল নট বি ওভার ফ্রম দি ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, যেটা দুর্খেম মানে আমাদের যেমন গ্র্যাজুয়েশনে যখন আমাদের পড়ানো হয় স্নাতক স্তরে, প্রথমেই কিন্তু আমাদের পড়ানো হয় যে সমাজটাকে কিন্তু পদ্ধতিগতভাবে মেথোডোলজিক্যালভাবে কিন্তু একটা স্টাডি করতে হবে। এবং এই পয়েন্ট অফ ভিউ দিয়েই আমি এখানে একটু অ্যাসোসিয়েট করতে চাই যে নেহেরুর পয়েন্ট অফ ভিউটাও কিন্তু মোরলেস এই দিকেই যায়, যে লেবার অ্যান্ড ওয়ার্কটাও কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট আমাদের দেশের পক্ষে। তো আমি যদি এখন ভারত এনটিটি নিয়ে যদি আমি এখন কথা বলি, তাহলে ভারত কিন্তু আগে ছিল একটা সাম্রাজ্য রূপ। হ্যাঁ, ইট ওয়াজ আ কাইন্ড অফ এন এম্পায়ার, কিন্তু সেটাকে যখন বলা যেতে পারে একটা ইম্পিরিয়ালিস্ট ফোর্স বা ঔপনিবেশের মাধ্যমে যখন ইউরোপের লোকেরা, স্কলার্সরা বলুন বা ট্রেডের লোকেরা বলুন, ব্যবসা বাণিজ্য করতে আসে সেই রকম ধরনের মানুষজনরা বলুন, যখন এখানে পা রাখছে, তখন কিন্তু জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে যে ভারত কিন্তু প্রচণ্ড কমপ্লেক্স অ্যান্ড ইজ ভেরি ডাইনামিক ফ্রম দি কী বলা যায়, যে ফ্রম দি এম্পায়ার পয়েন্ট অফ ভিউ। তাহলে সেটা যদি এখন বলা যেতে পারে যদি ইনস্টিটিউশন পর্যায়ে যদি আনা যায়, তাহলে সেটা কি করা দরকার? তো স্বাভাবিকভাবেই যেটা আমাদের দেশে সেই সময় রাইট ফ্রম দি বলা যেতে পারে যে এই 16th অ্যান্ড 17th সেঞ্চুরিতে বিভিন্ন ধরনের স্কলার্সরা যেটা স্টার্ট করেছিলেন, সেটা হচ্ছে দি কনসেপ্ট অফ ইন্ডোলজি, ভারত বিদ্যা যেটাকে বলা হচ্ছে। এবং সেটার জন্য দরকার হচ্ছে যে ভারতের একটা বিভিন্ন জায়গার আঞ্চলিক ভাষাকে একটা আয়ত্তে আনা, এবং সেই ভাষাটাকে বলা যেতে পারে যে দখলে আনা। সেটার জন্যেই কিন্তু এই দি কনসেপ্ট অফ ইন্ডোলজি ওয়াজ ব্রট ইন্টু এক্সিস্টেন্স বাই দি ইম্পিরিয়ালিস্ট ফোর্সেস। এবার এটা দেখা যেতে পারে যে যদি আমি ইম্পিরিয়ালিস্ট ফোর্সেসের কথা যদি বলি, ঔপনিবেশের কথা, প্রথমে কিন্তু এটা ছিল হচ্ছে ইন দ্য ফর্ম অফ অ্যান এক্সপ্যানশনিস্ট একটা প্রজেক্ট বলা যেতে পারে, যেখানে একটা বিস্তার করার একটা জায়গা, একটা বলা যেতে পারে একটা পরিসর তৈরি করা হয়েছিল। আস্তে আস্তে জিনিসটাকে এক্সপ্যানশনিস্টের জায়গা থেকে সরে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যান অ্যাগ্রেসিভ পলিটিক্যাল ইনভেসিভ একটা প্রজেক্টে পরিণত করেছে, যেটা হচ্ছে একটা প্রথমে ছিল বিস্তার করার মনোভাব। সেইখান থেকে দেখা যাচ্ছে বিস্তার করার মনোভাবটা করতে গেলে সেটার জন্য চাই হচ্ছে এমন একটা ক্ষমতা, এমন একটা বলা যেতে পারে একটা আধিপত্য, যেখানে কিন্তু দেখা যাবে যে কোনো জায়গায় কিন্তু পাওয়ার কন্টেস্টেশনের একটা কোনো গ্যাপ বা লুপ হোল কিন্তু রাখা যাবে না। ফ্রম হুজ সাইড, কার দিক থেকে? ফ্রম দি সাইড অফ দি রেসিডেন্টস অফ ভারত। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে জিনিসটা যে হচ্ছে, যে প্রথমে এক্সপ্যানশন করছে, তারপরে যেটা করছে যে একটা আগ্রাসী মনোভাব নিয়ে দেশটার ওপরে কিন্তু একটা কবজা করা হচ্ছে। এবং কবজাটা করা কিভাবে হচ্ছে? প্রথমে যেটা করা হয়েছিল যে একটা বলা যেতে পারে একটা ম্যানিউভারিং স্ট্র্যাটেজি ইন দ্য ফর্ম অফ নোয়িং দি ল্যাঙ্গুয়েজ, দি ভেরিয়াস লোকাল ল্যাঙ্গুয়েজ অন ওয়ান হ্যান্ড, আর আরেক দিকে কী হচ্ছে অন দি আদার হ্যান্ড রিডিং দি ক্লাসিক্যাল টেক্সট, সেটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ,
এই যে আমাদের দেশে তো অনেক সাম্রাজ্যই তো এসছে, তো সেখানে কিন্তু বহু ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের কিন্তু অবদান আছে। তো সেই জায়গাতেও কিন্তু একটা পুঁথিগত বিদ্যাটা কিন্তু এই ব্রিটিশ শাসকরা মনে করেছিলেন যে এটা কিন্তু খুব দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, এবার ভাষাটা জানতে গেলে তো ওই যে বললাম যে একটা ইমোশনের জায়গা থাকে, একটা ইন্টারাকশনের জায়গা থাকে, কিন্তু সেটা যখন ইমপ্লিমেন্ট করবে সেই কিন্তু একটা প্রতিষ্ঠানের একটা বলা যেতে পারে একটা ফিল্ড তৈরি করাটা কিন্তু সবথেকে বড় জরুরি কাজ। তো ফলে কি হচ্ছে, যেটা আগে ভারত ছিল সাম্রাজ্য, ইম্পিরিয়ালিস্ট ফোর্সেস কিন্তু আসার পর সেটা কিন্তু হয়ে গেল একটা প্রতিষ্ঠানের দিকে একটা বলা যেতে পারে যে অগ্রসর হচ্ছে। হ্যাঁ, তো সেখানে কিন্তু একটা ডিফাইন্ড একটা টেরিটরি কিন্তু আস্তে আস্তে কিন্তু খচিত হওয়া শুরু হয়েছে ইন দ্য ফর্ম অফ সেন্সাস, যেটা হচ্ছে জনগণনা। তো এটা গেল একটা ইনস্টিটিউশন। আবার ভাষার দিকে যদি বলি যে ইনস্টিটিউশনগুলো, সেখানেও কিন্তু বিভিন্ন রকমের যে এই যে সোসাইটিগুলো তৈরি করা, যেমন আমরা দেখছি যে বিভিন্ন সায়েন্টিফিক সোসাইটি, তারপরে বিভিন্ন যে বলা যেতে পারে যে এশিয়াটিক সোসাইটি, এই জায়গাগুলোতে সেখানে হচ্ছে যে আমরা ভাষা, যেখানে বলা হচ্ছে যে এই যে কলোনিয়াল ফোর্সেসরা যে ভাষাটা শিখছে, তার সাথে কিন্তু একটা আইনের দিক দিয়েও কিন্তু জিনিসটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করছে। সো ইউ আর রিডিং দ্য টেক্সট অ্যান্ড অলসো ইন্টারটুয়াইনিং উইথ দি লিগাল অ্যাসপেক্টস। ফলে কি হচ্ছে, জিনিসটা তখন সুবিধাজনক জায়গায় আসছে এটাকে ইনস্টিটিউশনে একটা পরিণত করতে। যেমন বার্নার্ড কোন, একজন অ্যানথ্রোপোলজিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি সোশ্যাল সায়েন্টিস্ট, উনি একটা সাবঅল্টার্ন স্টাডিজে একটা প্রবন্ধ লিখেছিলেন, একটা আর্টিকেল, যে দি ল্যাঙ্গুয়েজ অফ কমান্ড অ্যান্ড দি কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ। কেন বলেছিলেন? কারণ হচ্ছে এই যে একটা কোনো ভাষা জানতে গেলে কিন্তু একটা বিশেষ দক্ষতার প্রয়োজন, এবং সেই দক্ষতাটাই ছিল হচ্ছে টু ডিসপ্লে দি নলেজ অফ দি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড অলসো দি বলা যেতে পারে দি ইন্ডিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজেস অন ওয়ান হ্যান্ড, সেটা একটা দক্ষতা। আর যেটা দ্বিতীয়টা হচ্ছে যে নির্দেশিকার ল্যাঙ্গুয়েজ, এবং নির্দেশিকাটা কিভাবে হচ্ছে, এই যে ভাষাগুলো যে ব্রিটিশ শাসকরা যে আয়ত্তে আনছে সেটা পরবর্তীকালে ট্রান্সলেটেড হচ্ছে ইংলিশে, এবং ইংলিশে যখন ট্রান্সলেটেড হচ্ছে তখনই কিন্তু তারা কিন্তু সেই জায়গায় কিন্তু একটা আপার হ্যান্ড নিয়ে রাখতে পেরেছেন যে হ্যাঁ, আমরা এই লোকাল পপুলেশনকে বুঝতে পারছি। এবং এইখানেই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে দি কনসেপ্ট অফ আস্তে আস্তে যে এই যে ইংলিশ এডুকেশনটা আসছে, এবং ইংলিশ এডুকেশনের সাথে সাথে জিনিসটা পরবর্তীকালে আমরা যখন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যখন দেখব, ইনফ্যাক্ট আমরা প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতেও আমরা দেখেছি থ্রু ম্যাকলে যে হ্যাঁ, একটা যে প্রজেক্ট অফ মাস এডুকেশন, এই দিকেও কিন্তু আমরা এগোচ্ছি, যেখানে এই যে শিক্ষাটা, ইংরেজি শিক্ষা এবং আরও যে সায়েন্সের যে শিক্ষা বা লিটারেচার বা ল্যাঙ্গুয়েজ বা ফিলোসফিক্যাল যে শিক্ষাগুলো, সেগুলো কিন্তু জনমানুষের কাছে পৌঁছানো দরকার। এবং এইখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইটস ভেরি বলা যেতে পারে যে সেই সময় ভারতটা কিন্তু একটা ফ্র্যাগমেন্টেড পজিশনে ছিল। বুঝতে হবে জিনিসটা, যেটা আর্নেস্ট গেলনার বলেছেন, হ্যাঁ, উনি একজন ব্রিটিশ চেক একজন ফিলোসফার, যে এই যে ন্যাশনালিজম কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি আদতে, এটা কিন্তু হচ্ছে এই যে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই যে এক জাতি, এক ভাষা, এক গোষ্ঠী, সেটা উনি একটা বলা যেতে পারে যে একটা ইন আ প্লেন হি হ্যাজ ডিফাইন্ড। কিন্তু উনি সাথে সাথে এটাও বলেছেন, এটার জন্য উনি বলেছেন যে হ্যাঁ, এই যে যেমন বলছে সিমিলারিটি অফ কালচার, সাথে কি বলছেন, আ বেসিক সোশ্যাল বন্ড অর সোশ্যাল কোহেশন, যেটা দুর্খেমের ভাষায় আমরা বুঝি। কিন্তু সাথে এটাও কিন্তু পয়েন্ট আউট করেছেন যে এটার মধ্যে কিন্তু যথেষ্ট কমপ্লেক্সিটি আছে, এবং সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু একটা ব্যাখ্যার প্রয়োজন এবং একটা কোয়ালিফিকেশনের প্রয়োজন, একটা কোয়ান্টিফিকেশনের প্রয়োজন, যেটাকে বলা হয় যে একটা ফাইন টিউনিং মতন। তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি নেক্সট আসি যে আমাদের ইন্ডিয়ান যে পলিটিক্যাল সায়েন্টিস্ট বা সোশ্যোলজিস্টের ক্ষেত্রে যে এই যে ন্যাশনালিজম কনসেপ্টটা কি, আদৌ কি আমাদের দেশে কি মানে কিভাবে প্রযোজ্য জিনিসটা এবং কতটা আলাদা। যেমন বলা হচ্ছে যে
যখন ব্রিটিশ শাসকরা দেখতে পাচ্ছে যে আমাদের দেশে কিন্তু ওই টিপিক্যাল ইউরোপিয়ান মডেল, যেখানে ওই প্রিমিটিভ কমিউনিজম থেকে স্টার্ট করে ফলোড বাই একটা ফিউডালিজম দেন ক্যাপিটালিজম, এটা কিন্তু আমাদের দেশে কিন্তু সম্ভব হচ্ছে না, বিকজ অফ ভ্যারিয়াস, বলা যেতে পারে একটা ইকুয়েশন অফ জাতি, কাস্ট, ল্যাঙ্গুয়েজ, এথনিসিটি অ্যান্ড রিলিজিয়ন। এইখানেই হচ্ছে জিনিসটার একটা বলা যেতে পারে ইন্টারেস্টিং একটা গল্প, মানে একটা টুইস্ট মতো বলা যেতে পারে। পার্থ চ্যাটার্জি বলছেন যে এই যে আমাদের দেশের যে স্বাধীনতার যে আমরা যে এত যে দেখেছি যে এত যে সংগ্রাম, সেই সংগ্রামের মাঝখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বহু টুকরো 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 কিন্তু সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন কিন্তু হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু একটা এক স্তরে এনে একটা ইউরোপিয়ান মডেলকে বসানো অফ ন্যাশনালিজম, সেটা কিন্তু কোনোদিন পসিবল হয়নি জিনিসটা। কেন? বিকজ অফ লিঙ্গুইস্টিক স্কিলস। হ্যাঁ, আর আরেকটা যেটা আমাদের দেশের যেটা তখন সমস্যা ছিল, সেটা হচ্ছে দি কনসেপ্ট অফ মাস এডুকেশন হুইচ ওয়াজ ইন ইটস ন্যাসেন্ট স্টেজ। সেটা একদমই শুরুর দিকে স্টেজ পেল, কারণ সবে তো ইংলিশ এডুকেশন স্টার্ট হয়েছে, এবং সেটারও লাভ পেয়েছেন কারা? যারা হচ্ছেন বলা যেতে পারে যে এলিট সমাজের যারা বিভিন্ন রিফর্মার্স যারা। এবার বলা যেতে পারে এই রিফর্মার্সরা টাইম এন্ড এগেন has engaged themselves in the various imperial institutions of the British government, এবং তারাই কিন্তু দেখা যাচ্ছে যখন তাদের কাছে এই নলেজ সিস্টেমটা আয়ত্তে আসছে, তারা কিন্তু ফার্দার ওটাকেই আবার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রমোট করছেন ইন দ্য ফর্ম অফ ভেরিয়াস, বলা যেতে পারে জার্নাল, প্যামফ্লেটস, নিউজ পেপার্স, সব কিন্তু একটা মাতৃভাষাতে কিন্তু হচ্ছে। ফলে কি হচ্ছে, মানুষের মনের মধ্যে যে একটা জানার চাহিদা, শেখার চাহিদা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি এগিয়ে আসছে মানুষ। এবং এই জিনিসগুলোই কিন্তু মানুষের কাছে যখন পৌঁছে যাচ্ছে, মানুষের কাছে যখন এই শিক্ষা এবং বিদ্যাগুলো পৌঁছে যাচ্ছে, তখনই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের দেশে একটা ডাইভার্স কনসেপ্ট অফ ন্যাশনালিজম থাকলেও কিন্তু সবাই কিন্তু ওই যে এক টেরিটরির মধ্যে একত্রিত হয়ে ওই এক জাতির মতন সবাই কিন্তু একটা সোশ্যাল সলিডারিটি দেখাতে পেরেই কিন্তু বহু কিন্তু মানে বলা যেতে পারে যে একটা আন্দোলন বা রেজিস্ট্যান্স কিন্তু ব্রিটিশদের এগেনস্টে তৈরি হয় জিনিসটা। এইখানেও কিন্তু একটা ব্যাপার আছে যে এই যে আন্দোলনগুলো যদি আমরা দেখি, সেগুলো কীরকম ধরনের আন্দোলন? শুধু কি আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ দিয়ে? সেটাও কিন্তু নয়, কারণ আমরা দেখেছি যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরায় মোটামুটি যে 1930 এবং 35-এর মাঝখানে বহু 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 বলা যেতে পারে যে একটা কৃষি আন্দোলন বা পেজেন্ট মুভমেন্ট কিন্তু হয়েছে, বিশেষ করে বেঙ্গলে। যেহেতু জমিদারি প্রথা বা জমিনদারি যে অ্যাক্ট যেটা ছিল, সেটাতে কিন্তু দেখা যায় যে নিম্নবর্গের যারা যে কৃষক, যারা জমিচ্যুত মানে হওয়ার যে সবসময় আশঙ্কায় থাকে, তারা কিন্তু অনাহারে মরছে, এবং দুর্ভিক্ষ পীড়িত তারা কিন্তু একটা সেকশন অফ পপুলেশন হয়ে গেছিলো, যেখানে প্রচুর মানুষের কিন্তু মৃত্যু হয়েছে বিকজ অফ দিস জমিনদারি সিস্টেম। তো সেইখানে আমরা দেখছি যে কত কত ছোটোখাটো যে কৃষি আন্দোলন সেটা তৈরি হয়েছে, স্পেসিফিক্যালি নর্থ বেঙ্গল অলসো। সেখানেও অবশ্য অনেক সমস্যা দেখা দিয়েছে অন দ্য বেসিস অফ কমিউনাল লাইন্স। বাট সেটা ছাড়াও যদি আমি বলি, এছাড়াও আমরা দেখছি যে শ্রমিক আন্দোলন, এবং শ্রমিক আন্দোলনটাও কিন্তু খুব একটা অদ্ভুতভাবে এটার একটা শেপ দেওয়া হয়েছে। কিভাবে? যেমন আমরা যদি দুটো ট্রেড ইউনিয়নিস্টের যদি কথা বলি, একজন শশীপদ ব্যানার্জি এবং NM লোখান্ডে, একজন মহারাষ্ট্রের একজন বিখ্যাত একজন ট্রেড ইউনিয়নিস্ট, যার কথা এমনকি অ্যালবার্ট আইনস্টাইনও মেনশন করেছিলেন, যখন ওনাকে এমন একটা পজিশানে চলে এসেছিল যে হ্যাঁ ব্রিটিশরা তাকে হয়তো আটক করতে পারে, তো উনি কিন্তু সেই ব্যাপারেও কিন্তু লিখেছেন যে, এবং অনেক ব্রিটিশ পলিটিশিয়ানরাও কিন্তু ফ্রম মানে ব্যাক ইন ব্রিটেন, তারাও কিন্তু অনেক কিন্তু এটার পেটিশন দিয়েছে এবং চিঠি দিয়েছে যে NM লোখান্ডেকে কিন্তু এইভাবে কিন্তু আটক করাটা কিন্তু ঠিক নয়। ইটস দিস রেস্ট্রেইনিং থিং ইজ নাথিং বাট আ ভায়োলেশন অফ বেসিক হিউম্যান রাইট অ্যান্ড ফ্রিডম। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা জার্নাল যেটা আমরা দেখছি যে ভারত শ্রমজীবী, এবং সেটা যেমন একটা লিখিতভাবে যেমন একটা প্রতিবাদ একটা স্থল তৈরি করা, আবার অ্যাট দ্য সেম টাইম বিভিন্নভাবে একটা ট্রেড ইউনিয়ন মুভমেন্ট তৈরি করা। ওয়ান অফ দেম ইজ বম্বে যে মিল অ্যাসোসিয়েশন, এই জায়গাটা। এবং যেটা আমরা যদি একটু পেছনে যাই, সেটা হচ্ছে যে যেমন
কেন জিনিসটা আসছে, সেটা হচ্ছে এই যে এক্সপ্যানশনিস্ট পলিসিটা যদি আমরা বলি, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্টটা কিন্তু প্রথম লাগু করা হয়েছিল 1881। প্রথমে এটা ছিল কীরকমভাবে, একটা ইকোনমিক সেট আপ তৈরি করার জন্য, একটা অর্থনৈতিক একটা ইনস্টিটিউশন তৈরি করার জন্য, যে হ্যাঁ আমরা পারমিশন, ব্রিটিশরা ভাবছিল যে আমরা পারমিশন পাবো, আমরা এখানে হেভি ইন্ডাস্ট্রিজ এখানে প্রমোট করব, আবার যেখানে যেখানে জমির ব্যাপারটা থাকে কৃষিক্ষেত্রে সেখানে আমরা হয়তো মানে যেরকমভাবে হোক জমিনদারি সিস্টেম বা রাইতবাড়ি সিস্টেম করে একটা ম্যানুভারিং বা ম্যানুপুলেশনের প্রসেস কিন্তু আমরা এই এম্পায়ারটা, আমরা এই কনকোয়েস্টটা কিন্তু চালিয়ে যেতে পারি জিনিসটা। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে যখন আস্তে আস্তে মানুষ যখন প্রতিবাদ করতে আরম্ভ করলো, যেমন হচ্ছে 1930 এবং 31 সালে যে করাচি কংগ্রেস তারা একটা প্রতিবাদ করলো, বা ওই যে 1929 সালে, হ্যাঁ, যে স্টেজ ওয়াজ অলরেডি সেট, যেখানে হয়তো কংগ্রেস ওয়ার্কিং কমিটি টাইম এন্ড এগেইন দে হ্যাভ পাসড আ রেজলিউশন, যে কীভাবে যে আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে, বই কি যে একটা ইনস্টিটিউশন, এখানে ইকোনমিক ইনস্টিটিউশনটাকে একটা এস্টাবলিশ করা অত্যন্ত দরকার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা দরকার সেটা হচ্ছে ফ্যাক্টরির যে একটা গোটা সেট আপটা সেটা কিন্তু একটা চেঞ্জ করতে হবে ইন দ্য ফর্ম অফ রেস্ট্রিক্টিং দি ওয়ার্কিং আওয়ার্স, মিনিমাইজিং দি এক্সপ্লয়টেশন। আর যেটা অসুবিধাটা ছিল যেটা হচ্ছে জুট ফ্যাক্টরিতে, সেটা হচ্ছে এরকম বহু অত্যাচারের পর দেখা যাচ্ছে প্রচুর শ্রমিক কিন্তু এরকম পলাতক হয়ে যেত, দে ইউজ টু অ্যাবসকন, এবং সেখানে কিন্তু একটা শ্রমিকের বেসিক হিউম্যান ডিগনিটিটাকে অ্যাড্রেস না করে ব্রিটিশরা যেটা করতো সেটা হচ্ছে তাদেরকেই দোষী সাব্যস্ত করে কিন্তু এক একটা করে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা হতো, যে হ্যাঁ ওই শ্রমিককে কিন্তু গ্রেপ্তার করা হবে, যে সে কেন লঙ্ঘন করে, একটা চুক্তি লঙ্ঘন করে, যদিও তাদের চুক্তি ছিল না কিন্তু অলিখিত একটা চুক্তি লঙ্ঘন করে কেন তারা ফ্যাক্টরি সিস্টেম থেকে মানে একটা যে এসকেপ করা সেটা কেন করছে। সো এইবার যেটা হচ্ছে যে এগুলোরই প্রতিবাদ কিন্তু তৈরি করা দেখা যাচ্ছে, যে ইন্ডিয়ান ফ্যাক্টরিজ অ্যাক্টটা কিন্তু টাইম অ্যান্ড এগেন বহুবার কিন্তু এরকম রিফর্ম করে অ্যামেন্ডমেন্ট করে কিন্তু আজ যে প্রেজেন্ট যেটা আমরা দেখছি আর কি আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটা হচ্ছে যেমন প্ল্যান্টেশন অ্যাক্ট 1951, মাইন্স অ্যাক্ট 1952, আর তারপর যেমন হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948। আর তার সাথে কিন্তু যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট উল্লেখযোগ্য বিষয়, যে একটা রাষ্ট্র যখন নতুন করে যখন স্বাধীন মানে একটা স্বাধীনতা অর্জন করে, সেইখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু যেটা প্রত্যেকটা ওয়েলফেয়ার স্টেটের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মহিলাদের প্রতি একটা ফোকাস রাখা এবং শিশুদের প্রতি কিন্তু একটা ফোকাস রাখা, এবং আমাদের দেশ কিন্তু দুটো দিকেই কিন্তু মনোনিবেশ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি সেই পার্থ চ্যাটার্জির কনসেপ্টটাই যদি বলি, ওই যে ন্যাশনালিজমটা যেটা ইউরোপিয়ান মডেল অনুযায়ী নয়, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে বলছে ন্যাশনালিজমটা কি, সেটা হচ্ছে মোর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কন্টেন্ট। তাহলে কি হচ্ছে, অর্থনীতিও থাকবে আবার সামাজিক দিকটাও থাকবে, তাহলে হচ্ছে একটা মেটেরিয়াল কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ দি আইডিওলজিক্যাল পজিশন, এটা কিন্তু দুটোই ইন্টারটুয়াইন্ড হয়ে যায়। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা ন্যাশনালিজমটা সেটা পার্থ চ্যাটার্জি বলেছেন যে ডেরিভেটিভ ন্যাশনালিজম, কেন কি আমরা এটাকে কিন্তু একটা ডিরাইভ করছি জিনিসটাকে, এটা একটা মডেল হিসেবে কিন্তু আমরা টিপিক্যালি ইমপ্লিমেন্ট করছি না, বাট থ্রু ভ্যারিয়াস ফ্র্যাগমেন্টেড সোশ্যাল মুভমেন্টস, যেটা হয়তো আমাদের পুঁথিগত বিদ্যায় হয়তো আমরা হয়তো স্কুল কলেজের ইতিহাসে হয়তো ওই হেজিমানি একটা ফ্রিডম স্ট্রাগলে পাবো না, কিন্তু এমন এমন হয়তো কতগুলো ইতিহাসের যে পাতায় হয়তো লেখা নেই, এমন এমন সমস্ত ইনসিডেন্টস যেগুলো কিন্তু নিডস ইকুয়াল অ্যাটেনশন। এটা হচ্ছে একটা নিম্নবর্গের ইতিহাসের মতো, যেটাকে বলা হচ্ছে সাবঅল্টার্ন স্টাডিজ। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে টিপিক্যাল ন্যাশনালিজম নয়, বাট আর ডেরিভেটিভ ন্যাশনালিজম। আর এই যে বলা যেতে পারে যে বিপ্লবটা যে আনা হয়েছে সেটাও কিন্তু একটা ধীরে ধীরে ধিকিভাবে জ্বলতে আলটিমেটলি যেটা আমরা দেখছি যে কখনো হয় যে হ্যাঁ আজকে দেখা যাচ্ছে ফ্রিডম ফাইটার্সরা কখনো হয়তো রাস্তায় নেমে হয়তো খুব অ্যাগ্রেসিভ একটা ভায়োলেন্ট মিন্স নিচ্ছে, যেটা আর্নেস্ট গেলনারের ভাষায় হচ্ছে যে হ্যাঁ ন্যাশনালিজমটা কিন্তু একটা বড় একটা বলা যেতে পারে একটা তীব্র আবেগের জায়গা, যেখানে একটা ভায়োলেন্ট মিন্স কিন্তু থাকবে। আবার অন্যদিকে আমরা দেখছি যে আলোচনার টেবিলে এবং বৈঠকে বসে কিন্তু টাইম এন্ড এগেইন কিন্তু এই আইনগুলো কিন্তু সংশোধন করা হচ্ছে জিনিসটা। তো সেটাকে কি হচ্ছে যে এই যে রেভলিউশনটা বা বিপ্লবটা সেটা কিন্তু হঠাৎ করে উৎখাত করে হচ্ছে না, ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এই ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু ইট ইজ গেটিং সিপড ইনসাইড, যেটাকে সুদীপ্ত কবিরাজ বলবেন দি প্যাসিভ রেভলিউশন। তো ফলত যখন আমাদের দেশ যখন মানে স্বাধীন হয়, তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটা যে ক্ষমতার যে হস্তান্তর
সেটা প্রথম কথা হয়েছে। এবং ক্ষমতার হস্তান্তর হওয়ার সাথে সাথেই কিন্তু যেটা হয়েছে, মানে বলা যেতে পারে ইন দ্য ব্যাকগ্রাউন্ড ওয়াজ দি ফরমেশন অফ দি কনস্টিটিউশন। আর সেই কনস্টিটিউশনেই কিন্তু যেটা সব থেকে আমরা টাইম এন্ড এগেন আমরা যেটা বলে থাকি এবং আমরা জানি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তাহলে ফান্ডামেন্টাল রাইট তো সব কিছুরই থাকে, একটা বেসিক ডিগনিটি, ধর্মনিরপেক্ষতা, একজন আরেকজনের প্রতি যে একটা সম্মান দেখানো, অর্থনীতি, গুড ওয়ার্কিং কন্ডিশন, সব কিছু মিলিয়ে কিন্তু, এবং যেটা একটা ফেথের ব্যাপারটা, যে ট্রান্সমিশন অফ ফেথ, যেটা দুর্গেম শুরুতেই আমি যেটা বলেছিলাম, এই যে ফেথের জায়গাটা, যেখানে একে অপরের ফেথ কখনো ট্রান্সগ্রেস করবে না বা সীমালঙ্ঘন করবে না, এগুলো নিয়েই কিন্তু একটা গোটা দেশটা তৈরি হয়। এবং সাথে থাকে হচ্ছে ইকোনমি এবং অর্থনীতি। এবং সেটার ইনস্টিটিউশনটা কী ছিল? ওয়াজ দি প্ল্যানিং কমিশন, যেটা 1951 সালে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে, অ্যান্ড দিস কন্টিনিউ টিল 2015। তাহলে এটাকে যেমন প্রফেসর বিদ্যুৎ চক্রবর্তী, যেমন মেঘনাথ দেশাইকে যখন বলেছেন কোট করে, যে এটা ইন্ডিয়াটা তাহলে কি একটা ওয়েলফেয়ার স্টেট। হ্যাঁ, এবার এখন অ্যাট প্রেজেন্ট কি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা স্কিল ইন্ডিয়ার মতন, একটা স্কিল, একটা স্টেট। হ্যাঁ, তার মানে প্ল্যানিংটা যেটা ছিল সেটা হচ্ছে একটা লেআউট মতো, কিন্তু এখনকার যুগে যেটা আমরা দেখছি সেটা কিন্তু একটা দক্ষতার লেআউট। কেন কি এখন দেশে যেটা আমাদের যেটা রাষ্ট্র যেটা ফোকাস করে সেটা হচ্ছে এই প্রজন্মের যে পপুলেশনটাকে, তাদেরকে কিভাবে কোন সেক্টরে কোন দক্ষতা অনুযায়ী একটা বিশেষ বলা যেতে পারে যে একটা সামাজিক যে ডিভিশন অফ লেবার সেইখানে নিযুক্ত করা যায়, ইকোনমিক ডিভিশন অফ লেবার সেখানেও নিযুক্ত করা যায় উইথ প্রপার ডিগনিটি, যেটাকে বলা হচ্ছে। তো তারপরে আমরা দেখি যে হ্যাঁ, প্ল্যানিং কমিশনটা যেহেতু একটা বলা যেতে পারে যে একটা লেআউটের জায়গা, একটা এস্টাবলিশমেন্টের জায়গা, তো আজকে এত বছর বাদে যেটা ভারত সরকার যেটা মনে করেছেন যে একটা স্কিলের জায়গায় কেন থাকবে না, একটা দক্ষতার জায়গায় কেন থাকবে না, কারণ আমাদের প্ল্যানিং কমিশন যেটা করেছে সেটা হচ্ছে বিভিন্ন ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এনেছে। সেই ল্যান্ড রিফর্মস অ্যাক্টে যে একটা বিশেষ কোনো ল্যান্ড হোল্ডিং বা সিলিং যেটা থাকে, বা এই যে যে নিম্নবর্গের যে লোকেরা যে একটা জমিচ্যুত হয়ে যাওয়ার যে একটা ভয় থাকে সেটাকে রোধ করা, আটকানো, সব কিছু করা, এগ্রিকালচারে ফার্টিলাইজারের ওপর যে একটা সাবসিডি দেওয়া, সেই দিকে মানে একটা ফোকাস দেওয়া, সব কিছু হয়েছে। কিন্তু এবার প্রয়োজন হচ্ছে স্কিলের। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা নীতি আয়োগ বলছে যে এই যে 2022 এবং 23 সালের যে একটা রিপোর্ট, যে এটাকে বলা হচ্ছে দি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। কেন কি এখানে সর্বস্তরের মানুষ কিন্তু একটা বলা যেতে পারে যে যে ইন্ডিপেন্ডেন্স, এই যে কথাটা, তখনই এটা বলা যেতে পারে যে ইট ইজ ইন অপারেশন বা অপারেশনাল হবে যখন মানুষ কিন্তু নিজের ইচ্ছায় নিজেদের একটা যে শ্রম এবং দক্ষতা সেটা কিন্তু দেখাতে পারবে এবং এই দেশের প্রতি কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে 112টা কিন্তু ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্টের ওপরে কিন্তু একটা বিশেষ ফোকাস কিন্তু দেওয়া হয়েছে। এবং আমি যদি বলি যে মাস এডুকেশনটা, তো মাস এডুকেশনের সাথে কি আসে? স্বাভাবিকভাবেই আসে হচ্ছে শিশু এবং ইউথ, এরা সবাই আসে। এবং সাথে কিন্তু এটাও দেখতে হবে যে ইন্টারসেকশনালিটির একটা পার্সপেক্টিভটাও কিন্তু দেখতে হবে, যে এই এক যে আমরা যে জাতি বা একক যে সংহতি, এটা করতে গিয়ে যেন এমন না হয় যে আমাদের যে ভারতের বৈচিত্র্যটা সেটা যে নষ্ট হয়ে যায়, সেটা যেন নষ্ট না হয়। ইকুয়ালি দ্য ডাইভার্স দি স্ট্র্যাটিফিকেশন অন দ্য বেসিস অফ ক্লাস, কাস্ট, রিলিজিয়ান, জাতি, জনজাতি, সেগুলোও যেন ফোকাস থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এনরোলমেন্টটা কী হচ্ছে, যে ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মোটামুটি 4 কোটি 21 সালে, এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু জিনিসটা কিন্তু অনেকটাই কিন্তু অগ্রগতি হয়েছে এবং এটার একটা প্রগ্রেশন কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গায় কিন্তু এসছে। যেমন শিডিউল কাস্টদের মধ্যে এনরোলমেন্ট হচ্ছে মোটামুটি 60 লাখের কাছে, 58.95, আর যেটা ওবিসিরা যেটা হচ্ছে 1.48 crore ইন 2020 অ্যান্ড 2021। দেখার বিষয়টা হলো যে আমাদের প্যান্ডেমিকের সময় কিন্তু এটা খুবই একটা ধাক্কার জায়গাটা কিন্তু লেগেছিল, কিন্তু সেই ধাক্কাটার মধ্যেও কিন্তু আমাদের যেটা একটা নেশন বিল্ডিং বা একটা যে স্কিল বিল্ডিংয়ের যে প্রসেসটা, সেটা কিন্তু একটা বড্ড গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই জায়গাটায় কিন্তু ফোকাস দেওয়া কিন্তু হয়েছে। যেমন বলা হচ্ছে যে স্টেটস স্পেশালি তেলেঙ্গানা, কর্ণাটকা অ্যান্ড কেরালা, এদের মধ্যে কিন্তু একটা যে শিক্ষার হার সেটা সবসময় বেশি থাকে এবং সেখানেই কিন্তু হাইয়েস্ট ডেন্সিটি অফ কলেজ, এটা কিন্তু একটা সবসময় দেখা গেছে এবং এটা নীতি আয়োগের রিপোর্টই বলছে। এবং
আরেকটা যেটা ছোট করে আমি বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু নারী এবং শিশু দুই একটা ক্যাটাগরির ওপর সবসময় একটা ফোকাস রাখা হয় পোস্ট ইন্ডিপেন্ডেন্স, তো সেইখানে আরেকটা নতুন মানে একটা বলা যেতে পারে যে ইনস্টিটিউশন, সেটা হচ্ছে কিন্তু ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, যেটা ফার্স্ট মানে আমাদের দেশে আনা হয়েছিল যে 1992 সালে, এবং এখনও সেটা চলছে, এবং লেটেস্টও যেটা হয়েছে যে হ্যাঁ 2020-তে একটা যেটা হয়েছে, একটা সার্ভে করা হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে এই যে মহিলাদের যে একটা সেক্স রেশিও, সেটা কিন্তু অ্যাডাল্ট উইমেন হিসাবে কিন্তু 1020, হ্যাঁ, এবং সেটা কিন্তু হচ্ছে মানে এই যে প্রত্যেকটা যে 1000 ছেলেদের মধ্যে যে একটা রেশিওটা, সেটা কিন্তু একটু হলেও বেড়েছে, যদিও অ্যাট বার্থ কিন্তু এখনও সেটা 952 আছে, বাট অ্যাডাল্ট উইমেনদের যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 1020। আর যেটা হচ্ছে যে ইন কেস অফ ফ্যামিলি প্ল্যানিং, মহিলাদের কিন্তু একটা এজেন্সি এবং অটোনমিটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে 67% কিন্তু বেড়েছে উইথ রেসপেক্ট টু দের বলা যেতে পারে বডি চয়েস, উইথ রেসপেক্ট টু দের বলা যেতে পারে মানে রিপ্রোডাক্টিভ চয়েস সেইটা। এবং আরেকটা জিনিস যে একটা সরকারের যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে নারীর যে একটা মানে বলা যেতে পারে যে একটা বডিটা, সেটার যেমন একটা প্রপার কেয়ার এবং নিউট্রিশন দরকার, দেখা এটাও উচিত অ্যাট দ্য সেম টাইম যে সেটা যেন কোনো একটা বিশেষ প্রজেক্টে যেন না এসে যায় যে নারীকে শুধুই একটা প্যাসিভ এন্টিটি হিসেবে দেখা হচ্ছে। কেন কি মহিলারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ এন্টিটি হিসেবেও কিন্তু একটা অ্যাক্টিভ এজেন্সিটাও কিন্তু এক্সারসাইজ করছে, এবং যেটা অ্যানুয়াল রিপোর্টেও বলা হচ্ছে যে এটা ভালো বলা যেতে পারে একটা সুখবর, যেটা হয়তো আরেকটু এগুলো ভালো হয়, সেটা হচ্ছে স্টেম এডুকেশনে, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডুকেশনে, যেটা মোস্টলি ভাবা হতো যে একটা পুরুষ শাসিত এবং মেল ডমিনেটেড একটা ফিল্ড, সেখানেও কিন্তু মহিলারা কিন্তু এগিয়ে যাচ্ছে অ্যাট 43% এই মুহূর্তে। আর যদি বলা যায় যে এই যে স্কুল এবং মাস এডুকেশনে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনগুলো কীরমভাবে আসছে ইন দ্য ফর্ম অফ নিউট্রিশনাল প্রোগ্রাম, পিএম পোষণ প্রোগ্রাম, আর এটা হচ্ছে একটা স্যানিটেশন ফেসিলিটিস, যেখানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা স্যানিটেশনের কিন্তু একটা বিরাট বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়, যে কারণে অনেক মহিলারাই কিন্তু এই যে বাইরে লিভিং দি প্রাইভেট স্পেস অ্যান্ড কামিং টু দ্য পাবলিক স্পেস, সেটা কিন্তু আসতে কিন্তু বড্ড বেশি সমস্যার জায়গা হয়। আগেন আই উইল ইনভোক পার্থ চ্যাটার্জিস কনসেপ্ট অফ দিস প্রাইভেট ভার্সেস পাবলিক স্পেয়ার, যেখানে স্বাধীনতার সময় কিন্তু দেখা যাচ্ছে যে মহিলাদের কিন্তু একটা দেখা যাচ্ছিল যে হ্যাঁ মহিলারাও স্বাধীনতা আন্দোলনে যে একটা পার্টিসিপেশন, যে সোশ্যাল পার্টিসিপেশন বা পলিটিক্যাল পার্টিসিপেশন, সেটা করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম সমস্যাটা এটাই হচ্ছিল যে এমন না হয় যে শুধুই মহিলারা যে একটা বলা যেতে পারে যে চাইল্ড বেয়ারিং একটা এন্টিটি হিসেবেই দেখা হোক, যে শুধুই তারা ফিউচার জেনারেশনকেই কিন্তু তারা তুলে ধরছে, সেটা কিন্তু যেন না হয়, বাট অ্যাজ অ্যাক্টিভ এজেন্সি। তো সেখানে স্যানিটেশনটা কিন্তু একটা বিরাট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে ইট ডিফাইন্স দ্য বেসিক নোশন অফ প্রাইভেট অ্যান্ড দি পাবলিক। তো সেখানে দেখা যাচ্ছে মোটামুটি 30,000-এর কাছাকাছি একটা গার্লস টয়লেট ফেসিলিটিস কিন্তু রাখা হয়েছে। তো আমি এইভাবেই বলতে চাইছি যে এই যে ইনস্টিটিউশনের যে ভূমিকাগুলো আজকের দিনে দাঁড়িয়ে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাধীনতাটা কিন্তু শুধুই কিন্তু একটা বেসিক আবেগ নয়, হ্যাঁ, যেখানে কোনো পদ্ধতি থাকবে না, আবেগটা হবে হচ্ছে উইথ আ মেথোডোলজিক্যাল প্রপার র্যাশনাল স্টাডি, এটাই আমার বলা। থ্যাংক ইউ। আপনি খুব সুন্দর করে এই নেশন বিল্ডিংয়ের কথাটা বললেন, এবং প্রির সঙ্গে যে পোস্টকে কিভাবে রিলেট করলেন সেটা আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। তো ধন্যবাদ যে এই বিষয়গুলো সোশ্যোলজি, মানে আমি যেমন হিস্ট্রির ওপরে আলোকপাত করলাম, প্রি ইন্ডিপেন্ডেন্সের ফ্রিডম স্ট্রাগল, আপনি তেমনি যারা স্টুডেন্ট আছে, যারা লার্নার আছে, তাদেরকে যে এইভাবে সোশ্যোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যে আলাদা আলাদা করে, যে ইন্ডিপেন্ডেন্সের আগে কি ছিল এবং ইন্ডিপেন্ডেন্সের পরে এই যে ল্যান্ড ইকোনমি প্রত্যেকটা যে কি, এবং শ্রমিকদের কথা বললেন এবং মেয়েদের কথা বললেন, এই যে বিষয়গুলো, এগুলোতে আমরা খুব ঋদ্ধ হলাম, এবং আশা করি যারা দেখছেন তারা সবাই অনেক ঈশানী ম্যাডামের এই লেকচার থেকে অনেক জ্ঞান আহরণ করতে পারলেন। আমাদের এই আজকের যে আলোচনা, তাতে প্রথমে আমি হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে কিছু বক্তব্য রেখেছিলাম, তারপরে ঈশানী ম্যাডাম, তিনি সোশ্যোলজিস্ট,
ঈশানী ম্যাডাম, তিনি কিছু বললেন যে নেশন বিল্ডিং সম্পর্কে, এবং আমরা তার থেকে এই ইনস্টিটিউশনাল বেসিসগুলো সম্পর্কে প্রি অ্যান্ড পোস্ট অনেক কিছু জানলাম। এবারে এই যে আলোচনাটা এতক্ষণ ধরে যে চলছে, তা আমরা আমাদের সঙ্গে দুজন ইগনুর লার্নারকে পেয়েছি যারা রিপ্রেজেন্ট করছে এই তরুণ প্রজন্মকে। কারণ আমাদের এই যে থিমটা নস্টালজি অফ বেঙ্গলস হিস্টোরিক অ্যাক্টিভিজম অ্যান্ড ফিউচার অফ বেঙ্গলস ইউথ টুডে, ইউথরা ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে কী ভাবছে। আমরা যারা ইন্ডিপেন্ডেন্সকে একরকমভাবে দেখি, বাট হোয়াট ডাজ ইন্ডিপেন্ডেন্স মিন ফর দ্য ইউথ টুডেজ? যারা ইউথ, যারা ভারতবর্ষের নাগরিক, অলরেডি ওরা অ্যাডাল্ট হয়েছে। এবং এখানে আছে সন্দীপা চৌধুরী, বিএসসি মেজর ইন জুলজি ফ্রম ইগনু আরসি কলকাতা। ও আবার প্রফেশনালি ফটোগ্রাফার এবং এই জুলজির বিভিন্ন প্রকৃতিপ্রেমী এবং এই ফিল্ডে কাজ করে। কাজে ওর কাছে এই স্বাধীনতার মানেটা নিশ্চয়ই অন্যরকম। এই যে নানান জায়গায় ওকে পাহাড়ে ঘুরতে হয়, জঙ্গলে ঘুরতে হয়, তা সেখানে এই যে একা একটি মেয়ে বা সঙ্গে অন্য যে কোনো থাকুক, একটা সময় ছিল যখন মেয়েরা কিন্তু এত সহজে তার ঘরের চৌহদ্দির বাইরে পা রাখতে পারতো না। বিশেষ করে তার যদি তার অ্যাসোসিয়েট যদি কোনো পুরুষ হয় তাহলে তো কথাই নেই। আর মায়েরা কি বলতেন, তুমি তো মেয়ে, একা কোথায় যাবে ঘরের বাইরে। কিন্তু এখন এই যে চেঞ্জ সিচুয়েশন, সেইখানে সুদীপা কীভাবে নিজের যে গোলটাকে ফুলফিল করে চলেছে সেটা আমরা তার কাছ থেকে জানবো, যে ওর কাছে স্বাধীনতার অর্থ কী। ধন্যবাদ শাশ্বতী ম্যাডাম, ধন্যবাদ ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা। আমি আজকের আলোচনা সভায় আমাকে ইউথ ইন্ডিপেন্ডেন্স সম্বন্ধে নিজের বক্তব্য রাখতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি খুবই গর্বিত মনে করছি এবং ইগনুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার কাছে স্বাধীনতা মানে একটু অন্যরকম। শুধু স্বাধীনতা মানে বন্ধন মুক্তি নয়, স্বাধীনতা মানে নয় যে কোনো একটা পার্সনের কাছ থেকে নিজের একটা স্বাধীনভাবে রয়ে থাকা, কোনো একটা দেশের কাছ থেকে শুধু স্বাধীনতা পাওয়া। আমার কাছে স্বাধীনতা মানে একটা ব্রড এরিয়া নিয়ে একটা পুরো স্বাধীনতা মিনিংটা রাখে। আমি ভাবি যে স্বাধীনভাবে চিন্তা করা, ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ থিঙ্কিং করা এবং নিজের ওপর সেলফ ডিপেন্ডেন্ট একটা চিন্তাধারা রাখা, এবং যে কাজ করব সেই কাজ যেন একটা সব কাজের মধ্যে যেন আমাদের একটা এথিক্স থাকে এবং সমস্ত কিছু যে রেসপন্সিবিলিটি আমি নিজের জন্য করছি এবং আমাদের সেটা মাইন্ডে রাখতে হবে যাতে আমরা অন্য কারোর জন্য একটা রেসপন্সিবিলিটি রাখার একটা ইচ্ছা রাখতে পারি। তো এই সমস্ত কিছু নিয়ে আমার কাছে স্বাধীনতার একটা বিশেষ মানে আমার কাছে রাখে। তো আমি বলতে চাই, আমি একজন প্রকৃতিপ্রেমিক। আমি জুওলজি ব্যাকগ্রাউন্ডে প্রজাপতি পাখি নিয়ে 5 বছর ধরে কাজ করে চলেছি, বিভিন্ন জঙ্গলে, পাহাড়ে এবং দেশে এবং দেশের বিভিন্ন জায়গায় আমি কাজ করে চলেছি। তো আমার যেটা মনে হয়েছে, একটা মেয়ের ক্ষেত্রে এই স্বাধীন জিনিসটা, স্বাধীন হয়ে কাজ করাটা খুবই একটা ডিফিকাল্ট ম্যাটার ছিল। স্বাধীনতা দিবস মানে দেশ স্বাধীন হওয়ার আগে ধরুন, আজ যেরকম আমি একা নিজের বাড়ির বাইরে যাচ্ছি, কাজ করছি, অনেক দূরত্ব জায়গায় গিয়ে দিনের পর দিন কাজ করে যাচ্ছি জঙ্গলের মধ্যে। আমার সাথে অনেক পুরুষ সাথীও আছেন, তারা আমার সাথে কাজ করছেন। এটা কিন্তু আগে ঠিকমতো মাথায় রেখে মহিলাকে কাজ করতে দেওয়ার সুযোগ তাদের বাড়ি থেকে, অনেকের বাড়ি থেকে এটা করতে দিত না, এবং স্বাধীনতার পূর্বে তো এটা খুবই অসম্ভব ছিল। আজ আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি
যেহেতু আমি প্রজাপতি নিয়ে বিশেষত ইন্টারেস্ট, মানে আমার ইন্টারেস্ট ওইটার ওপরে বেশি, তো আমি দেখেছি যে মানুষ আজ হঠাৎ করে গাছ কাটছে, এই যে ডিফরেস্টেশন হচ্ছে, হঠাৎ করে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করছে, হঠাৎ করে একটা ডিগ্রেডেশন হয়েছে, সয়েল ডিগ্রেডেশন, এই যে এত কিছু স্বাধীন হয়ে আমরা করছি, এটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? এই যে আমাদের এই যে দৈনন্দিন আমরা যেরকম ঠিক কাজ করছি, আমি বলছি না ভুল কাজ, কিন্তু এই যে কাজ, এই কিছু কাজের জন্যে আমাদের বিভিন্ন প্রাণী, আমাদের বায়োডাইভার্সিটি যেটা লাইনে থাকে, আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে যেরকম আমরা মানুষ আছি, সেরকম প্রজাপতি, পাখি, বিভিন্ন ধরনের রেপটাইলস আছে, এভিয়ান্স আছে, ম্যামেলসের বিভিন্ন ধরনের আছে, এবং তার মধ্যে আছে আপনি দেখতে পারেন অ্যাম্ফিবিয়ান্স আছে, ফিশ যেটা আছে, এর মানে সমস্ত কিছু একটা ভ্যারাইটি। এটা তো আমি মানে ফ্লোরা যেরকম আছে, ফনাও সেরকম আছে, যেরকম গাছ আছে সেরকম প্রাণীও আছে, গাছ প্রাণী সমস্ত কিছু নিয়ে এই বৈচিত্র্য। তো আমি যেটা বলতে গিয়ে কথাটা এলো, সেটা হলো যে আমাদের অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, এই যে আমরা এই ডিফরেস্টেশন এগুলো করছি, এগুলো কী প্রভাব ফেলছে। আমরা তো আজ স্বাধীন হয়েছি, শুধু কি স্বাধীন হয়ে আমরা যা খুশি তাই করতে পারি? না, এই কাজগুলো, এই যে এই সমস্ত প্রাণী ছোট ছোট যারা কিছু বলতে পারেন, অবলা জীব বলতে পারেন, এই যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, এই যে পাখি উড়ে বেড়াচ্ছে, আজ তাদের লাইফ, তাদের জীবন খুব একটা ভয়ঙ্কর তাদের থ্রেটের মধ্যে দিয়ে চলছে, তাদের লাইফ ঠিক মতো তারা বাঁচতে পারছে না। আমি এই ফিল্ডে গিয়ে দেখেছি যে 5 বছর ধরে আমি কাজ করেছি। প্রথমে আমি একজন ইন্টার্ন হিসেবে কাজ করতাম, তখন আমি শিখতাম, আমার গুরু আমাকে শেখাতেন, তারপর দিনে দিনে শিখেছি। তখন আমি হয়তো ছোট্ট বলবো না, মানে একটা জায়গায় কাজ করতাম যেটা আমি স্টার্ট করেছিলাম, এবং সেখান থেকে যখন আমি একটা জ্ঞানের মধ্যে দিয়ে একটু করে জেনেছি, আমার কাছে মনেও হয়েছে, এবং সেই জ্ঞান ঠিক আমি এখনও শিখে যাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে যে এখন দেখছে যে আগে যে বাটারফ্লাই পপুলেশন ছিল, আগে যে প্রজাপতির এই যে প্রজাপতি, একটা প্রজাপতির এত যে সাব স্পিসিস, এটা যে এত ভ্যারাইটি ছিল, তাদের যে একটা হোস্ট প্ল্যান্টের মধ্যে কানেকশন ছিল, বাটারফ্লাই হোস্ট প্ল্যান্ট কানেকশন, এই যে প্রজাপতি। হ্যাঁ সুদীপা, সন্দীপা, অর্থাৎ তুমি বলতে চাইছো যে এই যে তুমি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ, এবং এই বাটারফ্লাই প্রজেক্ট নিয়ে তুমি এত কাজ করছো, এত তাদেরকে কাছে থেকে চিনছো, তোমার কাছে এটাই স্বাধীনতার নতুন, মানে একজন উইমেন হিসেবে, একজন রিপ্রেজেন্টেটিভ অফ উইমেন ফক হিসাবে তোমার কাছে এই যে আনন্দ, যে আমার নিজের কাজ আমি নিজে করছি, আমি হচ্ছি একজন সেলফ সাফিশিয়েন্ট ম্যান, আমি কোনো পুরুষের উপর ডিপেন্ডেন্ট নই যে আমার বাবা, আমার হাজব্যান্ড আমাকে খাওয়াবে, সেটা নয়। তাহলে এটাই এই আনন্দটাই তোমার কাছে স্বাধীনতার একটা নতুন মানে। এবং তার পাশাপাশি তুমি এই যে ডিফরেস্টেশনের কথা বলছো, সেটার মধ্যে দিয়ে এটাও বোঝা যাচ্ছে যে তুমি বলতে চাইছো যে স্বাধীনতা মাস্ট বি guarded by responsibility on behalf of citizens of India. অর্থাৎ যদি কোনো নেশনের সিটিজেনরা রেসপন্সিবল না হয়, তারা যদি তাদের যে কী ডিউটি আছে, তার মানে তাদেরকে এডুকেট করতে হবে, যে কী করে তাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে কনস্টিটিউশনে যে কী গার্ডস দেওয়া আছে, কী গাইডলাইন্স দেওয়া আছে, সেগুলো তাদেরকে জানতে হবে। সেই এডুকেশনটার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের, তাই নয় কি? এবং এই যে তুমি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে, এই যে তুমি আজকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ, তা হঠাৎ যদি কোনো জঙ্গি এসে তোমাকে আক্রমণ করে, কিংবা ধরো আজকে সেই সময় যদি প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে একবারও তুমি ভাবতেও পারতে না যে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তখনও এই যে তুমি পুরুষদের সঙ্গে কাজ করার
যে তখন একেবারে সুযোগ ছিল না তা কিন্তু নয়, কারণ আমরা দেখছি বিভিন্ন মহিলা স্বাধীনতা সংগ্রামী তারাও কিন্তু এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার বলো, কল্পনা দত্ত বলো, বীণা দাস বলো, এরাও কিন্তু পুরুষদের সঙ্গেই কাজ করেছে, বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে আমরা দেখেছি। তো তার মানে কি সেই সময় যেটা সীমাবদ্ধ ছিল সেটা অনেক বেশি বেড়েছে, এবং তুমি ইউথ হিসাবে তুমি চাইছো যে যেটা তোমার দায়িত্ব সেটা হচ্ছে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ইউ মাস্ট ফলো দ্য এথিক্যাল পাথ উইথ রেসপন্সিবিলিটি, উইথ প্রপার রেসপন্সিবিলিটি, এবং এমন কোনো কাজ করবে না যাতে অ্যানার্কির সৃষ্টি হয়। যদি আজকে কোনো অ্যানার্কি হয়, এই যে ধরো জম্মু কাশ্মীরের প্রবলেম, তুমি সাপোজ তুমি ওই অনন্তনাগ এলাকায় তুমি ওখানে কিছু খুঁজতে গেলে, সেইখানে কোনো জঙ্গির একটা বিরাট আক্রমণ হলো, তখন কি তুমি সেখানে ফ্রিলি মুভ করতে পারবে? পারবে না। তাহলে এটা কার রেসপন্সিবিলিটি? সভরিন রাষ্ট্রের। তাহলে রাষ্ট্র যদি সভরিন না হয় তাহলে কিন্তু তুমি সেটা পারছো না। কিন্তু ব্রিটিশার্স, whereas দ্য ব্রিটিশার্সরা তারা কিন্তু একেবারে উদাসীন ছিল, তারা তাদের নিজেদের ব্রিটিশার্সদের সম্পর্কে, তাদের সোলজার্সদের সম্পর্কে কিন্তু অনেক বেশি চিন্তিত ছিল, এবং এই যে ম্যালেরিয়াতে কত মারা গেছে, প্লেগে মারা গেছে, প্রথমে কিন্তু তারা এই যে টিকাকরণ বা এই যে হসপিটালসগুলো তৈরি হয়েছিল, তারা কিন্তু কেবলমাত্র ওখানে কাদের প্রাধান্য দিত? ওদের নিজেদের কমিউনিটির লোককে। কিন্তু আস্তে আস্তে ওদের মধ্যে ওরা বুঝলো যে না, একটা ক্ষোভ তৈরি হচ্ছে, তখন তারা কিন্তু ইন্ডিয়ানসদেরও, তখন কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ানস, তো এই যে তুমি এখন নিজেকে বলছো তুমি ইন্ডিয়ান, তখন কিন্তু আমরা ইন্ডিয়ান বলতাম না। তখন আমরা কি, তখন আমরা বলতাম যে আমি হিন্দুস্তানি, আমি বাঙালি, আমি অসমিয়া, তাই তো? সে অশনি সংকেত যে বলে একটা সিনেমা হয়েছিল সত্যজিৎ রায়ের, সেখানে যখন বলছে যে রেঙ্গুনে, এই রেঙ্গুনটা কোথায়? এই হবে মেদিনীপুরের ধারে কাছে কোথাও। মানে এই যে নেশন সম্পর্কে, তাহলে আমরা ব্রিটিশের অনেক নিন্দা করি বটে, কিন্তু এই যে আমাদের মধ্যে যে একটা বাইন্ডিং, এই বাইন্ডিংটা কে এনেছে? এই যে আমাদের মধ্যে যে এই যে ন্যাশনালিস্ট ফিলিং, যে যখন আমাদের বাইরে থেকে হানাদার আসে তখনই কিন্তু আমরা একত্রিত হই, তাই তো? তাহলে এই ফিলিংটা কিন্তু ওরাই জাগিয়েছে, কারণ যে সিঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক সেরকমই আমাদের ভারতবর্ষেও এখন ফেডারেল স্ট্রাকচার আছে, কিন্তু সেন্ট্রালে হচ্ছে আমাদের কেন্দ্র, প্রাইম মিনিস্টার আছে, তারপরে অর্নামেন্টাল হেডস, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তাহলে তাঁর একটা বিরাট দায়িত্ব আছে মেয়েদেরকে একটা দেওয়ার, নিরাপত্তা দেওয়ার, যার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার কিন্তু এই যে নারীদের, এই যে আগে একটা সময় ছিল যে মেয়ে জন্মটাকে, যে আতুর ঘরে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে সেটা দেখলেই যে শাঁখ বাজতো না, মেয়ে হলে শাঁখ বাজতো না, কিন্তু এখন কিন্তু বাবা মার ভরসা, এটাও কিন্তু তোমার কাছে ইন্ডিপেন্ডেন্সের একটা মানে। বাবা মার ভরসা হচ্ছে মেয়েরা, কারণ ছেলেরা হচ্ছে তারা পরের হয়ে যায়, কিন্তু মেয়েরাই কিন্তু বাবা মাকে দেখে, ইজন্ট ইট? এবং এই যে তুমি বেসিক্যালি তুমি যে এই যে একটা প্রফেশনে থেকে কাজ করছো, তুমি আমার বাবা মাকে দেখতে পারবে, কাজে রাষ্ট্রের তোমার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু রাষ্ট্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? কাজে এখানেই তোমার কাছে, তাহলে তুমি লাস্টে তুমি কিভাবে শেষ করবে? স্বাধীনতাটাকে তুমি কিভাবে প্রয়োগ করবে? দেশের উন্নতিতে, তাই তো? যাতে দেশ এগিয়ে যায়, দেশ এগিয়ে গেলেই কিন্তু তুমি এগোবে, তাই নয় কি? কারণ তুমি দেশের কাছ থেকে কি এক্সপেক্ট করো? যে ফুল ফ্লেজেড যেটা তোমার, যে যাতে তুমি তোমার নিজের কাল্টিভেট করতে পারো, তোমার যে গোলটাকে অ্যাচিভ করতে পারো, তাই তো? যাই হোক,
এই বলে তুমি অনেক খুব সুন্দর বলেছো। এবার আমি যাব মেঘা গোয়েঙ্কা, MA সাইকোলজি ফ্রম ইগনু। আর ওর আরেকটা পরিচয় আছে, ও সাইকোলজিস্ট, নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। তাহলে আমরা এমন দুজনকে পেয়েছি যারা কিন্তু দুজনেই একেবারে সেলফ সাফিশিয়েন্ট, মানে ওদের কাছে স্বাধীনতা, ওরা নিজেরাও স্বাধীন, ইকোনমিক্যালি স্বাধীন, এবং দুজনেই দুটো প্রফেশনে রয়েছে। কাজে ওদের কাছে স্বাধীনতার একটা মিনিং অবশ্যই আলাদা হবে, এবং সেটা খুব সুন্দরভাবে বলেছে সন্দীপা। তা মেঘার কাছ থেকেও আমি কিছু জানতে চাইব। Thank you, ma'am. Thank you so much for giving me the opportunity to speak on behalf of the youth generation of our nation. And first of all, a very happy Independence Day to everyone. This year we are going to celebrate 78th year of independence. Independence Day makes us realize the importance of freedom, autonomy, self-reliance, assertiveness, and how beautifully Saraswati Madam has like shared the independence story with us, and History. yeah, it was history, but you so beautifully narrated it. It was just like a story to us, a real story to us. And I realized one thing, a very important thing, that back then, back 78 years, if we go, at that time, independence was a need. And for that need, to fulfill that need, a lot of people, our freedom fighters, our warriors fought. And in the due course, many of them has to face a lot of brutal and unruly behaviors from the Britishers, and many of them even lost their lives. For them, independence was a need, it was a dream that they fulfilled on the basis of their own merit and on the cost of lots of lives, lots of sacrifices. And if I talk And about it is your independence, duty to continue. definitely, definitely. And if The I really legacy. talk about independence for us, for our generation, it is more of a feeling. It is a state of mind of being independent, feeling of unconfined, feeling of not being tied up, and and I'm sure for our generation it is very difficult and next to impossible to comprehend and like understand the struggle and the pain that our forefathers went through 78 years back to have the freedom that we are enjoying. And definitely the definition of independence for them and for us has changed along the Scenario. 78 years. So, independence for us, for youth, it means the ability to make choices, make decisions, take actions based on our own belief systems, values, responsibilities, reasoning, and we should also be free from judgments or for influences of others. It also, देश का प्रति तुम्हारा क्या responsibility है? yeah, so Because you are Indian, Hmm. तुम्हारा तो देश का प्रति तुम्हारा क्या कर्तव्य है ये स्वाधीनता के बारे में? Definitely, for me as a individual or as a citizen of India, I talk about, I hold a lot of responsibility. I have to, first of all, I have to be a good human being. If I am a good human being, I can definitely contribute to the smaller society in which I am staying currently. And from that only, I can progress and make difference at an holistic level, at an country-wide level. So, and if I And you are from psychology. Yes. So what do you think, जे तुम ये सोचते हो कि जे पेरेंट्स का क्या रिस्पॉन्सिबिलिटी है चाइल्ड को प्रॉपर सिटीजन बनाने के लिए, ताकि वो फ्यूचर में देश को आगे ले जाए? Yes, sure. And It is a very good question it for is a you. question, and yeah, I already I was supposed to talk on this as well. So
But for that, I just tell a few things. Like if we talk about Family is a independence, miniature yeah, society. it is. It is a miniature. It is the first system that we are born into. So let's suppose, And mother is the first teacher. yeah, mother, and now I think we would say as a progressing society, both mother and father Mother and has to father, be given the same pedestal, of because course. both of them like form one. तो या इफ अ चाइल्ड इज बॉर्न, जब एक बच्चा जन्म लेता है, एंड इफ वी आर टॉकिंग अबाउट द चाइल्ड एंड द यूथ एंड द फैमिली, सो कोई भी एक यूथ एक दिन में यूथ नहीं होता है. इट स्टार्ट्स फ्रॉम इन्फेंसी. बच्चा बॉर्न हुआ, इन्फेंसी पीरियड, देन टॉडलरहुड, अर्ली चाइल्डहुड, लेट चाइल्डहुड, फैमिली अडोलेसेंट से फेज. क्या सीख मिलता है ये चाइल्ड को, Yeah. जो उसको गुड सिटीजन बनाए? As a child is born in from, and he develops and grow through infancy period, toddlerhood, early childhood, late childhood, adolescent, and then slowly we transit into our young adulthood or late adulthood. So it is definitely the responsibility of the parents and the society to inculcate all the roles and responsibilities from the early years of life, because one fine day कोई भी एक जन अडल्ट नहीं हो जाता. इट इज़ नॉट लाइक दैट कि एक बच्चा सोया रात में और दूसरे दिन सुबह वो अडल्ट हो गया. नो, नॉट एट ऑल, नॉट एट ऑल. इट डजेंट हैपन दैट वे. We goes through like transition in our lives, and finally then we will be an adult one day. So during our developing years, early years of life, our parents plays an important and major role in cultivating all the skills and all the qualities within us, so that one fine day, or when we will be adult, we will be holding all those quality, and that has shaped our personality throughout the developing years. And with parents, society also has a role to play in it, because when a child is developing, it is not just developing and growing in its home. It is after like child is born, he is going to school, he is going in society, he is going to neighborhood. So as a whole society is our duty to give values to child, support parents in child rearing, because as we know now both of the parents are working. So society, our big institutions has to make policies in that way in which they are supporting the parents, so that parents can be available at home to take care of the child and even to work, because nowadays as we are seeing inflation is going so much, so we have to definitely work as well. Then only we will be able to give our child a better quality of life, and at the end of the day it will definitely come when we have a good source of income as well. So parallelly it is the responsibility at a smaller level for a parent, and at a holistic level for the government and the society to raise a child. वेरी गुड, खूब सुंदर করে বলেছো তুমি। बहुत अच्छा। तुम्हारा जो टॉपिक, तुम्हारा जो फीलिंग, योर फीलिंग एज अ यूथ, very good answer. And simultaneously I would like to say that to inculcate the moral education, that is why in the at school you see the moral education is included, है ना? तो without moral education child कभी good citizen नहीं बनता है. तो materialistic and spiritual both एक साथ होना चाहिए. And you very nicely depicted all the views and the picture in front of us, your feeling about the youth. So thank you. আর আমি অনুরোধ করব যে যারা ইগনোর লার্নার আছে সবাই যাতে এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হবে, কাজে প্রত্যেকে যেন একটা লিঙ্ক যদি দেওয়া থাকবে, প্রত্যেকে যেন এইটা দেখে। থ্যাংক ইউ জানিয়ে আমি আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম।